ঢাকায় ছিলাম, একবারে ওদের বাড়ির সামনেই ছিলাম। বাট আমাদের মজা হচ্ছে, আমরা তো ছোটবেলা থেকে আন্ডারগ্রাউন্ডে অভ্যস্ত। হ্যাঁ, তো আমরা ধরা খাওয়ার লোক সহজে না। আর আল্লাহ সেভ করেছেন আমাদেরকে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি আমার ছেলেকে নিয়ে চিন্তিত ছিলাম, যেহেতু আমার সাথে ছিল। ও তো রাজনীতি করারই কোনো সময়। ওর নামেও প্রায় 200-র উপরে মামলা হয়েছে। হ্যাঁ, এবং আইসিডিতে মামলা চলছে। আমার ছেলে, আমার ইটস ভেরি ইন্টারেস্টিং। মানে কি বলবো, আমার নামে, আমার ছেলের নামে, আমার ভাতিজার নামে, ঠিক আছে, ইটস ফাইন। আমার দলের নেতাকর্মীদের নামে, ওটাও ফাইন। বাট আমার ছেলের শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি, সবাই মারার কাছে আসামি। এবং আইসিডিতে মামলা চলছে, হয়তো ফাঁসি টাসি দিবে হয়তো বা। শেখ হাসিনাকেই ফাঁসি দিয়ে দিয়েছে। শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া মানে তো বাংলাদেশকে ফাঁসি দেওয়া। আমি কোন ছাড়? কিন্তু যারা এটা করছেন এবং যারা মিথ্যা মামলা, আপনি ভারতে কবে গেলেন? আমি গেছি এন্ড অফ দ্য আগস্ট। জি। কোন সীমান্ত দিয়ে এটা? আমি গেছি সম্ভবত ময়মনসিংহ দিয়ে। এরপর আমি ওখান থেকে সরাসরি কলকাতা একদিন থেকে আমি চলে যাই দিল্লিতে, নিজামুদ্দিন আউলিয়ার মাজারে এবং আজমি শরীফে। আমি ওখানে যেই ওপেন হই, এবং ওখানে নিজামুদ্দিন আউলিয়া বাবার মাজারে আমি অনেক একটা বড় ইয়ে ছিল, অনেক মানুষ ছিল সেখানে, নেত্রীর জন্য দোয়া পড়ানো হয় এবং ওখানে প্রতিদিনই দোয়া পড়ানো হয়। আমি আল্লাহর ওলিয়া উলিয়ার দরবারে তার জন্য প্রতিদিন দোয়া করানো হয়। এবং আমার সেটা থেকে বিশ্বাস যে আল্লাহর ওলিয়া উলিয়াদেরকে যেভাবে এই খুনি ইউনূস সরকার থেকে আরম্ভ করে এখন পর্যন্ত যেভাবে অপমান করা হয়েছে, যেভাবে আমি বুঝি না বাড়ি ভাই, আপনি অনেক জ্ঞানী লোক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলেন, প্রথম বিশ্বযুদ্ধ বলেন, পৃথিবীর যত যুদ্ধের ইতিহাস বলেন, আমি তো কোথাও দেখি নাই এই জিনিস, শুনিও নেই এখান দিয়ে। আপনার নিজামুদ্দিন আউলিয়ার মাজারে একটা ছবি প্রকাশ করেছিল অনেক পরে মনে হয়। জি, আমি ওইটা সেপ্টেম্বর মাসে। জি, সেপ্টেম্বর মাসেও কি দিল্লিতে ছিলেন? জি, আমি দিল্লিতে গেছিলাম ওই সেপ্টেম্বর মাসে। আমার বউ, আমি আগস্ট মাসে 28 থেকে ঢুকি। আর আমার বাচ্চারা বোধহয়, আমার স্ত্রী, আমার মেয়েরা, আমার নাতি, এরা, আমার ছেলের বউ, এরা ঢুকে বোধহয়, সম্ভবত, আমি ঠিক অ্যাকুরেট মনে নেই, সেপ্টেম্বর মাসে 5, 6, 7 তারিখের দিকে ঢুকে। এরপরে আমি ওখান থেকে কলকাতা যাই। আমার ওদের অবস্থা খুবই খারাপ ছিল, শারীরিক অবস্থা ট্রমায় চলে গেছিলো। বিশেষ করে আমার নাতির জন্য আমার স্ত্রী কথা বলতে পারছিল না ওই ঘটনাটার কারণে, ওরা আর মেনে নিতে পারছিল না। তো তারপরে ওখান থেকে যাই ইয়েতে, দিল্লি যাই। ছবিটা কিভাবে প্রকাশ পেল? এটা কেউ কি প্রকাশ করলো না আপনি ইচ্ছা করে প্রকাশ করলেন? না, ওখানে একজন লোক ভিডিও করেছিল বোধহয়, সম্ভবত। আচ্ছা। জি জি জি। তো আমার প্রশ্নটা যেটা করতে গেছিলাম, যে বাড়ি ভাই, যে আপনি শুনেছেন কিনা আমি জানি না, এই যে বাংলাদেশে তারিখ যে দেখলাম যে উনি এরপরে ইন্ডিয়া থেকে বাইরে কবে গেলেন? ইন্ডিয়া কতদিন ছিলেন? ইন্ডিয়ায় আমি কয়দিন ছিলাম, আমি ওখান থেকে যাই আবার আজমি শরীফ থেকে আবার ওখানে আসি, 10-12 দিন ছিলাম। তারপরে আমি বাইরে আসি, বাইরে এসে আবার যাই। আমি যাতায়াতের মধ্যেই আছি। দুবাইতে বা কোথাও একটা ছবি প্রকাশ পেয়েছিলেন? জি, আমি দুবাইতেও থাকি। দুবাই থাকি না আমি দুবাইয়ের থেকে একটু দূরে, আমি আজমানের ওদিকে যাই থাকি। হ্যাঁ, দুবাইতে একটু এক্সপেন্সিভ জায়গা, আজমান একটু বাংলাদেশের লোক বেশি থাকে, ওদিকে থাকি। তারপরে এখন তো আমেরিকায় আছি, আমার চিকিৎসার জন্য এসেছি, কিন্তু চিকিৎসাটা হলো না আমার পায়ের। এরা পারলো না করতে, কারণ আমার সমস্ত শরীরে স্প্লিন্টার ভরা, আমার পা দুটো অকেজো হয়ে যাচ্ছে। তো এমআরআই করতে হবে, কিন্তু এরা কোনো অবস্থাতেই শরীরে স্টিল থাকলে এমআরআই করবে না। তো এখন আবার আমাকে যেতে হবে অন্য দেশে, ওখানে যেয়ে হয়তো বা আমাকে অধিকার ডাক্তারের সাথে কথা বলে এমআরআই করতে হবে। আমার নার্ভগুলি অকেজ হয়ে যাচ্ছে, সো দোয়া করবেন আমার জন্য। এখন বলেন আপনার কি বলতে চাচ্ছিলেন আপনি? আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ভাই, যে আমি দুটো প্রশ্ন করি, যে সাংবিধানিকভাবে এই সরকারের কিন্তু কোনো বৈধতা নেই, বাট আমি ধরে নিলাম এটা একটা সরকার, বৈধ সরকার, আমি ধরে নিলাম, এবং ধরে নিলাম তারেক রহমান একজন বৈধ প্রধানমন্ত্রী। আমার কাছে ওনার একটা প্রথম প্রশ্ন, আমি যে মেয়েটার ঘটনা বললাম, এটা একটা ঘটনা। উনি এখন বলবেন আমি তো তখন ক্ষমতা ছিলাম না, ইউনূস ক্ষমতা ছিল, ফাইন। আপনার কাছে আমার প্রশ্ন, ওনার কাছে প্রশ্ন, এই যে শত শত পুলিশ হত্যা করা হলো, প্রেগনেন্ট মহিলা পুলিশের, তাদেরকে হত্যা, আমার খুব মায়া লাগে পুলিশদের জন্য। আমি দেখলাম 2 দিন আগে যে হবিগঞ্জের কি একটা আছে, জুলাই যোদ্ধা, একটা নেংটি ইন্দুর সাইজ, মাহাদি, আমি নাম জানি না, নেংটি ইন্দুর সাইজ, একে পুলিশ গ্রেপ্তার করলে আগেও করেছিল একবার, তাকে ছেড়ে দিতে বাধ্য হলো। সে থানায় বসে বলতেছে কিভাবে পুলিশ মারছে। এটা একটা সভ্য রাষ্ট্র? হ্যাঁ, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনি যখন প্রধানমন্ত্রী হবেন সবারই হবে, এই পুলিশকে যিনি হত্যা করলো বিচার করলেন না কেন?
স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে আমি জিজ্ঞেস করতে চাই, সালাউদ্দিন শাহকে, আমাদের লোকজন তো ডেলি অ্যারেস্ট করছেন, প্রতিদিন অ্যারেস্ট করছেন। গত কয়েকদিন আগে আগস্ট মাসে ঢাকায় বসুন্ধরা থেকে আমার 53 জন লোক অ্যারেস্ট করেছেন একসাথে। করেন, আরো করেন, 25 লক্ষ লোকের নামে মামলা করেছেন, দেন আরো দেন, নো প্রবলেম। কিন্তু আপনি যে সচিবালয়ে বসেন, সেই সচিবালয় থেকে পূর্বাঞ্চলে যেখান থেকে আপনি চিটাগাঙে যান, আপনি একটু খবর নেন, খোঁজ নেন, ওইখানে 4টা মাদ্রাসাতে, এটা আমি 2-3 মাস আগের ঘটনা বলছি, এখন হয়তো বেড়েছে আরো, এবং 2টা মহিলা মাদ্রাসা আর বাকিগুলি পুরুষ মাদ্রাসাতে অস্ত্রের ট্রেনিং হচ্ছে, এবং ভয়ঙ্কর অস্ত্রের ট্রেনিং হচ্ছে। এবং সেখানে লস্করে তৈয়বা, যেটা সচিবালয় জয় বলেছেন, লস্করে তৈয়বা, আল কায়দা, যেটা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ স্বীকার করেছে, তারা সেখানে কাজ করছে। যখন আমাদের সাথে 19শে জুলাই সংঘর্ষ হলো, আমি বুঝতে পারিনি যে আমার সাথে সরাসরি সংঘর্ষ করবে এরকম লোক নারায়ণগঞ্জে নাই। আর বিএনপির সাথেও যারা মূল লিডার, তারা আমাকে সম্মান করত। এমনি রাস্তার ছেলেপেলে যেগুলি আছে টোকাই, তাদের কথা বাদ দেন। নারায়ণগঞ্জের অবস্থাই বলি আজকে কি অবস্থা। বাড়ি ভাই, গত 1 মাসের মধ্যে, এই গত পরশু দিনের আগের দিন, নারায়ণগঞ্জে ইসদাইন নামে একটা এলাকা আছে, আমার এলাকাতে পড়ে, আমার বাড়ির পাশে, আমার যে বাড়ি যেটা ভেঙে দেওয়া হয়েছে, ওখানে পুলিশের উপরে গুলি করা হয়েছে, মাদক ব্যবসায়ী গুলি করেছে। তারপরে মাঝদার এলাকায় কয়েকদিন আগে র্যাব আর পুলিশকে পিটিয়েছে। তার কয়েকদিন আগে, গত 1 মাসের মধ্যে 2বার র্যাব পুলিশ, আর গত 3 দিন আগে না 4 দিন আগে ওপেন পুলিশকে গুলি করা হয়েছে। এই হচ্ছে একটা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি। তো আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে বলতে চাই, আপনার তো একটা মেয়ে আছে, আমার একটা মেয়ে আছে, আপনার মেয়ে আমার মেয়ে সমান বয়সী, অলমোস্ট কাছাকাছি হবে। আপনার মেয়েটা ব্রিটেনে মানুষ হয়েছে, এবং আমি বিশ্বাস করি সে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েছে, একটা কাজ করে। আমি শামীম ওসমানের বিরুদ্ধে তো ফাঁসির আদেশ হবে আমি জানি, ওইটার জন্য আপনার কাছে কোনো কার্পণ্য দরকার নেই। আমরা কবে আসবো সেটাও না জানি, ইনশাল্লাহ আল্লাহর হুকুমে, রসুল পাক রসিলায়, মানুষের দোয়ায় জনগণকে নিয়ে আসবো। একজন শামীম ওসমান, বাংলাদেশে যারা রাজনীতি করে, রাজনৈতিক কর্মী যারা, তারা সবাই এক নামে শামীম ওসমানকে চিনেন। নারায়ণগঞ্জের শামীম ওসমান একটা সমগ্র। শামীম ওসমানের সঙ্গে একটা পরিবারের ঐতিহ্য যেটা জড়িত। শামীম ওসমানের জন্ম হচ্ছে 28 ফেব্রুয়ারি। তার বাবা একেএম শামসুজ্জোহা। আওয়ামী লীগের উৎপত্তি যেখানে নারায়ণগঞ্জে, তার সঙ্গে সম্পর্কিত একটা নাম। জাতীয় সংসদে একবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে তিনি যখন দিল্লিতে, যখন তাকে খোঁজ নিতে যারা যেতেন, তাদের একজন হচ্ছেন শামসুজ্জোহা। এই শামসুজ্জোহাকে আমরা আরেকভাবে চিনি, বাংলাদেশের জন্মসাক্ষী যে মানুষগুলা, বাংলার প্রথম সংবিধান যিনি রচনা করেছেন, ব্যারিস্টার আমিনুল ইসলাম। ব্যারিস্টার আমিনুল ইসলামের স্ত্রী আমরা লীলা ভাবি বলে ডাকতাম, সে লীলা ভাবি ভাই হচ্ছেন শামসুজ্জোহা। অনেকভাবে আমরা সম্পর্কিত। শামীম ওসমানকে শুনবো তার মুখে, সেটা সেগুলো আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। জি ভাই, আপনাকে আমি পুরো নাম বললাম না, আপনি আমাদের বাড়ি ভাই, পুরানো বাড়ি ভাই। তো বাংলাদেশের যে কজন সাংবাদিক অত্যন্ত দুঃসময়ে সাহসিকতার সাথে সাংবাদিকতা করেছেন, সত্য লিখেছেন, সত্য বলেছেন, তার মধ্যে আপনি একজন। দীর্ঘদিন পরে আজকে আবার আপনার সাথে বহুদিন আগে জড়িত, আপনি সিএমএইচে শুয়ে হাসপাতালে মামলার পরে আপনি আমার সাথে সেই মুহূর্তেই যোগাযোগ করেছেন। তো এই জন্য আপনাকে আবার পেয়ে পুরনো স্মৃতির কথা মনে পড়ছে। আমি শুধু একটু অ্যাড করতে চাই যে আমার দাদুর বাড়ি বায়তুল আমান, সেখানে অ্যাকচুয়ালি আমি খুব লাকি যে আমার দাদা খান সাহেব এম ওসমান আলী এবং আমার আব্বা একেএম শামসুজ্জোহা দুজনেই একসাথে বাবার ছেলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। এবং ওইখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্য একটা লুকানো ঘর ছিল, যেখানে বঙ্গবন্ধু মাঝে মাঝে যে আন্ডারগ্রাউন্ডে থাকতেন। এবং ওই বাড়িতে, এবং আমাদের হীরামহল যে বাড়িগুলিতে ভেঙে ফেলা হয়েছে সবগুলি, সেখানে মৌলানা ভাসানী প্রায় পার্ট বাই পার্ট 6 বছর ছিলেন মৌলানা ভাসানী সাহেব। এবং আমার মার পরিবার ও রাজনৈতিক পরিবার, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী সাহেবের আপন বোন আমার মায়ের ভাবি হতেন, এবং আবুল হাসেম সাহেব ওনার বড় ভাই হতেন। সো সেই কারণে আমি একটা পলিটিক্যাল ফ্যামিলি থেকে এসেছি। এবং আপনি যথার্থ বলেছেন যে বায়তুল আমানে বসেই সংবিধানের যে খসড়া, ওই খসড়া আমার ফুপু, উনি চলে গেছেন দুনিয়ার থেকে, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। ওনার স্বামী, সারা বাংলাদেশ যাকে চিনি, ব্যারিস্টার আমরুল ইসলাম, এবং তার মেয়ে ব্যারিস্টার তানিয়া, যে এখন পরিচিত, উনি সংবিধানের খসড়া তৈরি করেছিলেন। তো আজকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, দিস ইজ মাই ফার্স্ট, এই গত
দেশ ছাড়ার পরে এটাই প্রথম বাড়ি ভাই। অনেকেই আমাকে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু আমি বলতে পারিনি বিভিন্ন কারণেই হোক। কিন্তু যখন আপনি বলেছেন তখন আমার কাছে মনে হয়েছে যে আপনার মাধ্যমে এখন টাইম হয়ে গেছে দেশের মানুষকে কিছু কথা বলা, এবং আমাকে সুযোগ করে যাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক অনেক কৃতজ্ঞ শামীম ভাই, আপনি আমার এই যে সম্মানটা আমি পেয়েছি আপনার কাছ থেকে। আপনার কাছে প্রথম জানতে চাইবো একটু যে এই যে জেনারেশনের কাছে একজন শামীম ওসমান হয়ে ওঠার গল্প। জি ভাইয়া, আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার আব্বা সংসদ সদস্য ছিলেন, এবং ৭৫-এর ১৫ই আগস্ট যখন বঙ্গবন্ধুকে, জাতির পিতাকে হত্যা করা হয় সপরিবারে, আমার বঙ্গবন্ধুর খুব কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছিল ছোটবেলায়। এবং আমার লাস্ট মনে আছে ৮ই আগস্ট আমরা জাতির পিতার বাসায় গেছিলাম, আমি, আমার মা এবং আমার আব্বা, আমার বড় ভাই নাসিম ওসমানের বিয়ের দাওয়াত দিতে। সেদিন উনি অনেকগুলি কথা বলেছেন, যেই কথাগুলি এখন আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না, কারণ অনেক লম্বা সময় হয়ে যাবে। আমি অবাক দৃষ্টিতে তাকে দেখেছি। এর আগেও তার কাছে কয়েকবার যাওয়া সুযোগ আমার হয়েছে, এবং উনি আমাকে আদর করেছিলেন, কোলেও নিয়েছিলেন, এবং কিছু কথা বলেছিলেন লেখাপড়া করে মানুষের মতো মানুষ হওয়ার জন্য। আমার আফসোস লাগে বাড়ি ভাই, আজকে হয়তো আপনাকেও সুদূর অস্ট্রেলিয়া যাওয়ার কোনো দরকার ছিল না, আমারও রাজনীতি করারও দরকার ছিল না। কারণ বঙ্গবন্ধু যদি জীবিত থাকতেন, আমার মনে হয় বাংলাদেশ জাপানের মতো একটা উন্নত দেশ হতো। তো যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করেছে, তার পরিবারকে হত্যা করেছে, তারা আসলে আমাদের সেই সময়কার, আমরা যারা ছোট ছিলাম, আমাদের স্বপ্নকে, আমাদের ভবিষ্যৎকে হত্যা করেছে। ঠিক একইভাবে এই 2024-এ আবারও তার কন্যাকে এই ম্যাটকুলাস ডিজাইনের মাধ্যমে সরিয়ে একইভাবে আমাদের নেক্সট জেনারেশনকেও একইভাবে তাদের স্বপ্নকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, এবং সেই রাতে আমি আমার বাবাকে পাগলের মতো দেখেছি। এবং খুব অবাক ব্যাপার, তার আগের দিন ১৪ই আগস্ট রাত 11:30 পৌনে 12টা পর্যন্ত আমার আমাদের শ্রদ্ধেয় ভাই শেখ কামাল ভাই, উনি আমাকে ভীষণ আদর করতেন, আবাহনী ক্লাব করতেন, খেলাধুলার মানুষ ছিলেন। আমার জীবনে এত ভদ্রলোক মানুষ আমি দেখিনি। উনি আমাদের বাসায় আসতেন, আমি কোনোদিন দেখিনি যে উনি সোফার মধ্যে হেলান দিয়ে বসছেন আমার আব্বা আম্মার সামনে। তো উনি আমাকে খুব বেশি আদর করতেন। তো আমার বড় ভাই নাসিম ওসমান তার সহযোগী ছিলেন। আমার বড় ভাইয়ের বিয়ে ছিল ১৪ই আগস্ট রাত্রে, এবং সেই রাতের শেষ ছবিটা আমাদের বাসায় আছে, আমাদের কালেকশনে আছে। শেখ কামাল ভাই সহ সমস্ত ঢাকা ইউনিভার্সিটির পুরো গ্রুপ সেদিন এখানে উপস্থিত ছিলেন, এবং এত আনন্দ করেছিলেন উনি। এবং একটা পর্যায়ে আমার ভাইকে বললেন, নাসিম চল আজকে সবাই চলো আজকে নারায়ণগঞ্জ যাই, ঢাকা লেডিস ক্লাবে বিয়ে হচ্ছিল। কিন্তু খানিকক্ষণ পরে আবার বললেন, না না না, আমরা আজকে যাবো না, যদি আমরা যাই নাসিমের বাসর রাতটা নষ্ট হয়ে যাবে। নাসিম তুই এক কাজ কর, তুই কালকে ভাই আসিস না, আমরা ঢাকা ইউনিভার্সিটি বাবার প্রোগ্রাম শেষ করে নারায়ণগঞ্জে আসবো, ওখান থেকে দুপুরে খেয়ে একবারে সবাই ঢাকা ক্লাবে যাবো, বাবাও তো ওখানে আসবেন। এটা ছিল তার প্ল্যান, কিন্তু কামাল ভাই তার কথা রাখতে পারেন নাই। এটাই আমার বাবা মার অনেক কষ্ট ছিল। সেই রাত্রেই আমার মা তার সমস্ত স্বর্ণগণ খুলে দিয়ে এবং যে গিফট পেয়েছিলেন সেগুলি দিয়ে আমার ভাইকে বললেন যে চলে যাও। আমার ভাই ঢাকায় কিছুদিন 15 দিন আত্মগমনে ছিলেন। 50 জন লোক জড়ো করে আমার বড় ভাই নাসিম ওসমান বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ দিতে বেরিয়ে গেছিলেন। এর মধ্যে খালেদ মোশাররফ যখন ঘটনা ঘটালেন একটা, তখন একবার ব্যাক করে কিছুদিন ছিলেন, তারপরে একবারে চলে গেছিলেন। এরপরে 2.5 বছর 3 বছর আমাদের সাথে তার যোগাযোগ ছিল না। এরপরে আমার বাবা জেল থেকে মুক্তি পেলেন 3 বছর পরে। আমরা তখন একবেলা ভাত খেয়েছি, দুবেলা ভাত খাইনি। আমার বড় ভাই সেলিম ওসমান, ওকে তখন ইন্টারমিডিয়েট ছাত্র ছিল, ও শেখ জামাল ভাইয়ের বন্ধু ছিল। ওর বুকের মধ্যে বঙ্গবন্ধু হত্যাকারীরা 42টা ছিদ্র করেছিল, এবং সেখানে মেজর ডালিম এরা ছিল, সবাই কিসমতরা ছিল, এবং পিস্তল দিকে দেখে বলছিল যে এইটা দিয়ে আব্বাকে মেরেছি, আম্মাকে মেরেছি, মদ খাচ্ছিল আর বলছিল। তো যাই হোক, আমার মার সাহসিকতার জন্য সেদিন তারা সুন্দরবন হোটেলের সামনে, তখন ওখানে ময়লা ফেলতো, ওখানে তাকে বস্তাবন্দি করে ফেলে দিয়ে চলে গেছিল। আমি ক্লাস 7 থেকে 8-এ উঠেছিলাম। আমরা 6 জন বন্ধু মিলে, আমরা কিছু বুঝতাম না, আমরা একটা জিনিস বুঝেছিলাম যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে মানে আমাদের আর কিছু নাই দেশে। আমার মার কাছ থেকে এইটুকু বুঝেছিলাম। হাতে লেখা পোস্টার লিখেছিলাম, বঙ্গবন্ধু হত্যার বিচার চাই। এই অপরাধে আমার পিঠের মধ্যে 2টো সাইকেল পিটিয়ে ভাঙা হয়েছে। আমার সেন্সলেস হয়ে গেছিলাম। পরে দেখলাম যখন সেন্স ফিরল, খানপুরের একটা বাসা আমি শোয়া। সেই থেকে যে পথ চলা, এই পথ চলা যেন আর শেষ হচ্ছে না। তো যাই হোক, এই হলো আমার রাজনৈতিক জীবন। তো বাড়ি ভাই, এটা থেকে শুরু, তারপরে তো চড়াই উতরাই আছে। এবং স্বাধীন আমি কোনো সময় বিএনপি কিংবা অন্যকে টার্গেট করে আমি রাজনীতিটা করিনি। আমার টার্গেটটা ছিল মূলত
স্বাধীনতা বিরোধী শক্তি এবং এক্সট্রিমিস্ট এবং জঙ্গিবাদ, যারা এই দেশটাকে এখনো মানতে পারেনি এবং দেশটাকে ধ্বংস করার চেষ্টা করছে এবং এখনো করছে। সো আমি তাদের বিরুদ্ধে কথা বলেছিলাম খুব সোচ্চারভাবে, জাহানারা ইমামের নেতৃত্বে এবং আমার নেত্রীর নির্দেশে। এবং তারপরে কিন্তু নারায়ণগঞ্জে এই 16ই জুন 2001-এ বম ব্লাস্ট করা হয়, যেখানে আমার সারা বাংলাদেশের সবচেয়ে হায়েস্ট বড় বম ব্লাস্ট হয়েছিল। এটা RDX ফুটানো হয়েছিল। আমার 20 জন ভাই নিহত হয়েছিল, সাথে সাথে আমার বন্ধু চন্দন, আমার ছোট ভাই রতন, ওদের দুটো করে পা উড়ে চলে গেছিল। আরো অনেকেই মানে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছিল। সো এবং আমি কেন বেঁচে গেছিলাম এটা আমি জানি না, হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন কোনো কারণে, যেভাবে ঠিক নেত্রীকে 21 বার মারার চেষ্টা করা হয়েছে, তারপর উনি বেঁচে আছেন। তো বাবি ভাই, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার মাধ্যমে আজকে দেশের মানুষের কাছে কয়েকটা প্রশ্ন করতে চাই, যদি আপনি বলেন। একটু আমরা যাব সেখানে। একটা প্রশ্ন, কিন্তু এই যে আপনার বাবা, আপনার পরিবার আওয়ামী লীগের প্রতিষ্ঠা থেকে জড়িত, একটা প্রশ্ন, আপনার ভাই নাসিম ওসমান, যিনি বঙ্গবন্ধু হত্যার পর প্রতিশোধ নিতে চলে গিয়েছিলেন সেই অবস্থায়, জি, সে নাসিম ওসমান, সেলিম ওসমান জাতীয় পার্টির নেতা হন, তা আপনাদের পরিবারের সঙ্গে যায় এটা? না, এটা যায় না, কিন্তু আজকে বলতে হয় সত্য কথাটা। আমার বড় ভাই নাসিম ওসমানের মৃত্যুর পর জাতির পিতার কন্যা শেখ হাসিনা পার্লামেন্টে যে ভাষণ দিয়েছিলেন, তো সেই ভাষণে বোঝা গেছে যে ওনার প্রতি তার কতটুকু দরদ ছিল। আর রাজনীতিতে তো বিভিন্ন কৌশল থাকে, হ্যাঁ। এবং আমি যতটুকু জানি, আমার বড় ভাই নাসিম ওসমান এবং সেলিম ওসমান এই দুইজন পলিটিক্যালি জীবনে যে কটা পদক্ষেপ নিয়েছেন, নেত্রীর নির্দেশে বাড়ি নেননি। আমি এর বেশি কিছু বলা উচিত হবে বলে আমার মনে হয় না। আচ্ছা, ঠিক এই প্রসঙ্গটা এখানে যাক। আরেকটা ব্যাপার হচ্ছে 5ই আগস্ট, জি, ওই আগস্টের প্রথম 1, 2, 3, 4 ওই আগস্টে ওই সময়গুলো আপনি কি ভাবছিলেন? আপনি কি বিশ্বাস করতে পারছিলেন যে এইভাবে হেরে যাচ্ছে? আমি আপনাকে বলি ভাইজান, ঘটনাটা এরকম যে 19শে আগস্ট আমি আমেরিকাতে ছিলাম। আমি 15ই আগস্ট 14ই জুলাই আমি দেশে, 14 কিংবা 15ই জুলাই আমি দেশে ব্যাক করেছি। যাওয়ার পরে আমার শরীর প্রচন্ড খারাপ হয়ে গেছিল, গ্যাস্ট্রিক অ্যাটাক করেছিল। আমি এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলাম। তো ভর্তি থাকা অবস্থায় আমাকে মানে প্যাথিটিন সহ গ্যাস্ট্রিকের বিভিন্ন ওষুধ দেওয়া হচ্ছিল। এর মধ্যে খবর পেলাম, আমি লজ্জিত আপনার সামনে বলতে, এবং এই কথাটা যারা আমার ছোট মেয়ের মতো যারা আছে, আমার মার মতো যারা আছে, বোনের মতো যারা আছে, যারা শুনছেন, আমি তাদের কাছে আগেই হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। একটা মেয়ে একটা পত্রিকায় কাজ করতো, লোকাল পত্রিকায়। তো ওই পত্রিকায় কাজ করতো সে। এর মধ্যে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, নারায়ণগঞ্জ ক্লাব ভেঙে দেওয়া হয়েছে। এই 19শে জুলাইয়ের আগেই রাইফেল ক্লাব ভেঙে ফেলা হয়েছে, আরো বেশ কিছু প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে। তো ভালো কথা, আমি দেশে ছিলাম না। আমি যখন ফিরলাম, তো আমি অসুস্থ। এর মধ্যে হাসপাতালে খবর পেলাম, আমি মেয়েটার নামটা এই মুহূর্তে বলবো না, ও একটা সাংবাদিক, 32-33 বছর বয়স হয় মেয়েটার। এরা কয়েকজনে মিলে লিং রোডে, আমার ঢাকা নারায়ণগঞ্জ চিটাগাংয়ের সংযোগ সড়কে, ওখানে জামাত, বিএনপি প্লাস আরো অনেকেই, এই আরো অনেক বলতে আমি বোঝাচ্ছি যে আর্থার প্রধানও পরে ধরা পড়েছেন, পড়েছিল ওখান থেকে কিছুদিন পরে, রোহিঙ্গাদের যে গেরিলা বাহিনীর প্রধান। তো সেখানে এরা এই মেয়েটা যখন নিউজ কভার করতে যায়, তখন এই মেয়েটাকে তাকে আক্রমণ করে। খুবই লজ্জার ব্যাপার, আমি কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না। এই মেয়েটার শরীরে একটা কাপড়ের টুকরা তারা রাখেনি, এবং হায়না কিংবা শকুন যেভাবে মানুষকে চিড়ে চিড়ে খায়, তারা তার স্পর্শকাতর স্থানগুলিতে তাদের নখের থাবায় মানে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল। একটা বৃদ্ধ লোক তাকে কোনো রকম একটা কাপড় পেঁচিয়ে উদ্ধার করে একটা বেবি ট্যাক্সিতে উঠিয়ে দিয়েছিল, পরে নারায়ণগঞ্জে হাসপাতালে নিয়ে তাকে ভর্তি করা হয়। ঠিক একই দিনে আরেকজন ভদ্রমহিলা, হিন্দু এবং খুব সম্ভ্রান্ত পরিবারের মহিলা, এমনি ওনার মেয়ে রিক্সা দিয়ে যাচ্ছিলেন, এই গ্রুপই তাদেরকে আটকানোর পরে উনি ওনার কাছে যা ছিল, হাত ভর্তি স্বর্ণের গয়না টনা ছিল, যা ছিল, ব্যাগ ছিল, সব দিয়ে দিয়েছেন। দেওয়ার পরে তার মঙ্গলসূত্র ছিল তার মানে গায়ে, বুকে। হিন্দুদের এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ওই মঙ্গলসূত্রটা ছিনিয়ে নেয়, নিতে যায়, তখন উনি থাবা দিয়ে ধরে বলেন যে এইটা না বাবা, এটা নিও না। তখন এমন জোরে টান দেয় যে ওনার ব্লাউজটাও পর্যন্ত নিয়ে চলে যায়। ওনার মেয়ে চিৎকার দিলে ওনার মেয়েকেও একইভাবে হেনস্থা করে। এই দুটো খবর পাওয়ার পরে আমি নারায়ণগঞ্জ যাই। আমি আমার স্যালাইন খুলে আমি নারায়ণগঞ্জ যাই। কেউ জানেও না, তখন আমরা অল্প কয়েকজন লোক গেছি। আমি নারায়ণগঞ্জ ক্লাবে যে খেতে বসছি অসুস্থ,
এমন সময় শুনলাম চারিদিকে বোমাবাজির আওয়াজ এবং গুলির শব্দ। তো আমি ভাতও খেতে পারিনি, আমি বেরিয়েছি। এসপি বললো থানা অ্যাটাক করেছে, হেল্প চাচ্ছে। তা আমি নারায়ণগঞ্জ ক্লাবের গেটের সামনে বেরিয়েছি, দেখি দূর, অনেক দূর, প্রায় হাফ কিলোমিটারের উপরে দূর থেকে গুলি করছে। তো আমাদের কাছে, আমি একদম আপনাকে টেল দ্য ট্রুথ, আমি সত্য কথা বলছি, আমার লাইসেন্স করা বন্দুক ছিল আমার সাথে, আমি 25 বছর পরে হাতে বন্দুক নিলাম, নিয়ে আমি, ওরা ভাবে নাই যে আমি ওখানে আছি কিংবা আমি বেরিয়ে যাব। আমি বেরিয়ে যাওয়ার পরেই তখন ওরা ঘাবড়ে যায়, চারিদিক থেকে আমাদের লোকজন খবর পায়, সবাই বেরিয়ে আসে। তখন ওরা এখান থেকে সরে পড়ে, কেটে পড়ার পরে ওখানে একটা লোক আহত হয়নি, একটা লোক নিহত হয়নি সেইক্ষণ এবং সেই দিন, ওরা ভেগে যায়। এরপরে কিছুক্ষণ পরেই আমি খবর পাই যে নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে ওরা আগুন দিয়েছে। এটা এখানে শামসুজ্জোহর সংযোগ সড়ক, যে ঢাকা রিং রোড, ওখানে আগুন দিয়েছে। এবং আমার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান শীতল পরিবহনের এবং আমার পার্টনারও ছিল, তাদের ব্যাচেরিয়া নিরীহ মানুষ সবাই, 30টা বাস ছিল এবং একটা বাসের দাম 70 লাখ 80 লাখ টাকা করে দাম। এই সমস্ত বাসগুলি আগুন দিয়ে পুড়িয়ে একদম একদম ছারখার করে দিয়েছে। আমি নেত্রীকে জানালাম যে আপা এই ব্যাপার, আমি খুব শক হয়েছিলাম, কারণ এটা তো আমার রিজিক, আমি খাই। 16 বছরে আমি চ্যালেঞ্জ করে বলতে হচ্ছে বাড়ি ভাই, যারা আজকে এমপি হয়েছে তাদের জিজ্ঞেস করে দেখতে পারেন, 16 বছরে বিএনপির কোনো নেতা কর্মীকে আমরা বিন্দুপাত মাত্র হার্ম করিনি। বরঞ্চ এখন একজন এমপি হয়েছেন 3 থেকে, তাকে গ্রেফতার করা হয়েছিল, একদিনের মধ্যে আমি তাকে মুক্ত করে নিয়েছিলাম। আর একজনকে একটা গোয়েন্দা সংস্থা ডেকে নিয়ে গেছিল, আমি সেখান থেকে তাকে ফেরত নিয়ে এসেছিলাম। আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছিল একবার, আমি দেশে ছিলাম না। ওই যে করেছিলেন যে ওসি, তাকে আমি পরে ওখান থেকে ট্রান্সফার করেছিলাম। বাট বিকজ আমাকে নেত্রী একটা কথা বলেছিলেন যে 2001 থেকে পরে 2006 পর্যন্ত আমাদের উপরে কিন্তু একইভাবে আমার জুলুম হয়েছিল। বলেছিলেন সবাইকে মাফ করে দাও, কোনো পাল্টা হামলা করবে না এবং কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেও না। সে আমার কাছে শুধু আমার নেত্রী না, আমার আদর্শ না, উনি আমার কাছে আমার মার মতো। আমি আমার মার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলাম। তারা খুব ভালো ছিল। রেজাল্ট কি পেলাম? রেজাল্ট পেলাম আমার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হলো। আমার কোনো আফসোস নেই এতে, স্যার গ্যাস দাঁড়িয়া আমাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমার মেজো ভাইয়ের বাড়িঘর, আমার বড় ভাইয়ের বাড়িঘর, আমার ভাতিজার বাড়িঘর, গাড়ি বাড়ি সব কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে, কোনো আফসোস নেই। আফসোস লেগেছে, একটু খারাপ লেগেছে যে বাইতুল আমান, যেটা পাক বাহিনীও আগুন সাহস পায়নি, যেমন 32 নম্বর সাহস পায়নি। 32 নম্বর পুরনো যেদিন পুড়িয়ে দিল, ভেঙে দিল, চুরমাচুর করে দিল, তারপর দিনই ওপেন ডিক্লেয়ার দিয়ে তার আগের দিন এই বিএনপি নেতারা যারা এটা ডিক্লেয়ার দিল, হ্যাঁ, তারাও কিন্তু বিভিন্নভাবে আমার কাছ থেকে উপকার নিয়েছে। তখন আমি সেটা বলতে চাই না, আমার কাছে প্রমাণও আছে, রেকর্ডও আছে, সবকিছু আছে। সো এরা ডিক্লেয়ার দিয়ে বাইতুল রহমানটাকে যে বুলডোজারে ভাঙলো, আমার 4টে চাচি থাকতেন শুধু ওখানে, 4টে চাচি আমার বিধবা, 4টে চাচি বিধবা, ওইটাকে ভেঙে দেওয়া হলো। এবং এটা তো ইতিহাস ছিল একটা। আমার বাড়ি আরেকটা আমি করতে পারবো, কিংবা করলাম না, তাতে কিচ্ছু এসে যায় না। বাস নাই, রিজিক নাই, চলে গেছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, আমরা কাউকে পাল্টা আঘাত করবো না। আমার প্রশ্ন বাড়ি ভাই, 19 জুলাই থেকে তো 5ই আগস্ট পর্যন্ত আমরা ক্ষমতায় ছিলাম। আমরা তো তখন পারতাম যে শামীম ওসমানের সমস্ত গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, তো বিএনপির বহু মানুষের বাসায়, জামাতের বহু মানুষের বাসায় আমরা আঘাত করতে পারতাম। আমি নেত্রীকে ফোন করলাম, আজকে বিভিন্ন এআই ব্যবহার করে, নেত্রী কণ্ঠস্বরকে ব্যবহার করে বলা হচ্ছে, নেত্রী বলেছেন গুলি করো, এটা করো। আমি সাক্ষী, আমি খোদ নিজে সাক্ষী বাড়ি ভাই। আমি যখন আপাকে বললাম যে আপা, আমি যেভাবে বলেছি সেই বলছি যে আপা, আমার সমস্ত বাস জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আমার চোখ দিয়ে পানি পড়ছিল, যেটা আমার রিজিক, আমার বাচ্চারা খায় এখান থেকে। আমাকে বললেন যে কারা পুড়িয়েছে? আমি বললাম আমি সঠিক জানি না। তুমি দেখেছো? আমি বললাম না। বলো স্বামী, তাহলে কোনো পাল্টা হামলা করো না, কারোর উপর আঘাত করো না, থানায় যেয়ে মামলা দাও। আমি মামলাও করিনি, নারায়ণগঞ্জে এসপি ডেকে নিয়ে ওসিকে দিয়ে কিছু নাম লেখে আমার এক বন্ধুকে দিয়ে ওখানে স্বাক্ষর নিয়েছিল। ওই বন্ধুও জানে না কার কার নামে মামলা হয়েছে। সো আমরা কোনো কিন্তু প্রতিশোধ কিংবা প্রতিহিংসা করিনি, কিন্তু রেজাল্টটা কি হলো? তা আমার কাছে একটা প্রশ্ন আজকে, না আপনার মাধ্যমে, বিশেষ সাংবাদিক ফজলুল বারী মাধ্যমে একটা প্রশ্ন বাংলাদেশের মানুষের। শ্যাম ভাই আমরা আসবো সেখানে। জি জি জি। যখন আপনি শুনলেন নেত্রীকে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে, তখন আপনার মানসিক অবস্থা কি ছিল? না, আমি তার আগে বলি, একটু আপনাকে একটু সংযোজন করা দরকার বিষয়টা। আমরা কিন্তু 1 আগস্ট না 30 জুলাই আমি নারায়ণগঞ্জে কিন্তু সমাবেশ ডেকেছিলাম 3 তারিখে, 3রা আগস্ট। এবং এই ব্যাপার যে এরকম ঘটবে, আপনাকে এটা বলা উচিত আমি মনে করি। আমি 3 থেকে 4 মাস আগে পার্লামেন্টারি কমিটির মিটিংয়ে আমি এই বিষয়টাকে উত্থাপন করেছিলাম, সরাসরি বলিনি। আপনি দেখবেন
যে জাতির পিতার কন্যার শেষ জনসভা যেটা নারায়ণগঞ্জে করেন, আমি সেই জনসভায় বলেছিলাম যে এটা বাংলাদেশের সবচেয়ে বড় কঠিন নির্বাচন, আমাদের মানচিত্রে আঘাত করবে। এবং আমি তারপর 3টা জনসভায় বলেছি, আমি বলেছিলাম অক্টোবরে আঘাত করবে। আমার কাছে নলেজ ছিল এই আঘাতটা হবে অক্টোবরে, আগস্টে না, অক্টোবরে হওয়ার কথা ছিল। তো যাই হোক, আমি যখন বুঝলাম যে এই আঘাতটা এটা শুধু ছাত্র আন্দোলন না, এটার পিছনে অনেক কিছু কাজ করছে, এই বিষয়টা বোঝার জ্ঞান তো হয়েছিল। তো আমি নেত্রীকে লিখিত রিপোর্টও দিয়েছিলাম এবং উনিও জানতেন সবকিছু। উনি যে জানতেন এটা আমাদের এসপির মনিরুল হক সাহেব তো তার সাক্ষাৎকারে বলেছেন। তো উনি জাতির পিতার কন্যা, ওনার মন ওরকম বড়, উনি ওইভাবেই চিন্তা ভাবনা করছেন। তো আমি জনসভা ডাকলাম এবং এই জনসভা আমাদের 2-2.5 লক্ষ লোক হতো নারায়ণগঞ্জে। তো আমরা ঠিক করলাম যে ওইখান থেকে আমরা জনা দিব, তো 2 লক্ষ লোক যদি হয় তো 1 লক্ষ লোক ঢাকায় যাবে। যাত্রাবাড়িতে কথা বললাম আমাদের 2জন এমপির সাথে, একজন কমিশনারের সাথে, ওনারা বললেন যে ওনারা 30,000 লোক আমাদেরকে দিবেন, ওইখানটাতে দিবেন। তখন খুব বাজে অবস্থা। তো আমরা ওটা নিয়ে ঢাকায় যাব। আমি 2রা আগস্ট রাত্রেবেলায় নেত্রী বাসায় গেলাম। আপাকে যে বললাম যে আপা আপনি কারফিউটা উঠিয়ে দেন, সেনাবাহিনী উঠিয়ে দেন, আমরা নারায়ণগঞ্জ থেকে আসি, আশেপাশে এলাকায় খবর দেন, আমরা 10 লক্ষ 20 লক্ষ লোক, আমরা এটা আমাদের জন্য কোনো ব্যাপারই না নেত্রী ডাকলে ঢাকা শহর। তো আপনি ডাকেন, আমরা আসি, আমাদের কিচ্ছু লাগবে না, নো পুলিশ নো আর্মি, কিচ্ছু লাগবে না। আমরা দেখতে চাই স্বাধীনতা বিরোধী শক্তির হাতে কতটুকু ক্ষমতা আছে। উনি আমাকে শুধু একটা কথা বললেন, মাথা গরম করো না। আমি বললাম যে আপা ওরা কিন্তু ফাইনাল আঘাত করবে। উনি আবারও বললেন মাথা গরম করো না। তা আমি বললাম যে ওনার সামনে গেলে তো বাচ্চা হয়ে যাই। আমি বললাম যে পরে কিন্তু আপা আফসোস থাকবে। তো উনি বললেন যে চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো। তো আমি দেখলাম যে আমার যেটুকু বলার দায়িত্ব আমি বলেছি। তো সেদিন যদি আমরা ঢাকায় 10-20 লাখ লোক জমায়েত হতাম এবং যেটা কোনো ব্যাপারই ছিল না, তাহলে আজকে এই প্রেক্ষাপট হতো না। কিন্তু কেউ কেউ খুব ইমানদারির সাথে তার সাথে বেইমানি করেছেন। তিনি তো আজকে তো স্পষ্ট সেনাবাহিনী প্রধানের উপরে বিশ্বাস করেছিলেন তিনি। আমি ওই জিনিসই বলছি, ইমানদারের সাথে বেইমানি করেছেন। হ্যাঁ, এবং এই ইমানদারির সাথে যারা বেইমানি করেছেন তাদের তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে তো আর এটা পারেন না, তাদের যে কর্ম। তো এই জন্য মাঝে মাঝে আমার মনে হয় এই কিছু লোকের বেইমানের জন্য মানুষ আমাদেরকে বেইমানের জাত বলে। বাংলাদেশের মানুষ কিন্তু বেইমান না। বাংলাদেশের শতকরা 98% মানুষ এখন বুঝতে পারছে যে তারা কি হারিয়েছে। আমার ধারণা এর মধ্যে বলতে পারছে 80% মানুষ, আর বাকিরা তর্কের খাতিরে বলে না ঠিক আছে সবকিছু, এরা অন্য দলের সাপোর্টার কিংবা হোয়াট এভার ইট ইজ, ধরেন 30%ই ধরেন, আর বাকি কিন্তু মানুষ আজকে বুঝতে পারছে। তো সেইখানে উনি ওদের উপরে ভরসা করেছিলেন এবং ওনাকে বোঝানো হয়েছিল যে যদি আপনি এই 20 লাখ 30 লাখ 40 লাখ 50 লাখ লোক যদি আওয়ামী লীগ মাঠে নামে, তাহলে হয়তো দেশে রক্তপাত হবে এবং গৃহযুদ্ধ হবে। এই জায়গাটাতে বঙ্গবন্ধু কন্যা এড়াতে চেয়েছিলেন। এবং আমার সাথে এসএসএফ এর চিফের সাথেও পরে কথা হয়েছিল, যখন নেত্রী যেতে রাজি হচ্ছিলেন না, তারা বলেছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনি না যান, আমাদের কোনো আপত্তি নেই, বাট আমাদের দায়িত্ব হচ্ছে আপনাকে সেভ করা, এটা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব, এটাতে আমরা ওথ করা আছি পিজিআর এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স, যে আমরা আমাদের বন্দুকের গুলি আমাদেরকে ছাড়তে বাধ্য হবে যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরের দম আছে। তখন নেত্রী ভেবেছিলেন যে অনেক মানুষের জীবন যাবে। উনি বুঝছেন যে ওনাকে ক্ষমতাচ্যুত করা হচ্ছে, ওনাকে হত্যার চেষ্টা করা হচ্ছে, এবং উনি এইটাও জানতেন যে ওইখানে 1 থেকে 1,500 ছেলেকে কালো প্যান্ট সাদা শার্ট দেওয়া হয়েছিল, বুকে একটা আইডি কার্ড দেওয়া হয়েছিল, এবং এরা এই 2 বোনকে, জাতির পিতার 2 কন্যা, বঙ্গবন্ধুর 2 কন্যা, স্বাধীনতার স্থপতির 2 কন্যাকে শুধু হত্যা করে তারা চায় নাই, তারা চেয়েছিল, কিভাবে বলবো কথাটা, হত্যা তো করবেই নৃশংসভাবে এবং খুব অশ্লীলভাবে হত্যা করবে। দ্যাট ওয়াজ দেয়ার প্ল্যান। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন, এবং বাঁচিয়ে যখন রেখেছেন, আমার বিশ্বাস উনি যে বলেছেন ডিসেম্বর মাসে দেশে ফিরবেন, উনি যা বলেন উনি তা করেন, উনি যা স্বপ্ন দেখেন সেই স্বপ্ন বাস্তবায়ন করেন। তবে এটা দরকার ছিল, আমি মনে করি বাংলাদেশের মানুষ বোঝা দরকার ছিল যে তারা কি পেয়েছিল, কি হারিয়েছে। বাড়ি ভাই, আপনি বিশ্বাস করবেন, আমার বন্ধু বান্ধব ম্যাক্সিমামই মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। আমি তাদেরকে যখন জিজ্ঞাসা করি, যাদের ইনকাম 50,000, 60,000, 70,000 এরকম ইনকাম, 80,000 টাকা মাসে ইনকাম, 2টা ছেলে আছে, বাচ্চা আছে, 3টা মেয়ে আছে, 1টা মেয়ে আছে, বাড়ি ভাড়া দিয়ে থাকে, আমি তাদের যখন আজকে জিজ্ঞেস করি 60-70,000 টাকা ইনকাম, কিন্তু ইটস নট এ ম্যাটার অফ জোকস, তাদেরকে জিজ্ঞেস করি যে তোরা কেমন আছিস, কারণ আমার জানতে চাই আমি অ্যাকচুয়ালি মানে এই মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত বাদ দেয়, এদের অবস্থা কি। এরা আমাকে যেটা বলে
যে মাসের 21 দিন 22 দিন তারা ওই টাকা দিয়ে চলতে পারছে, এরপর আর চলতে পারছে না। তারা আমাকে বলে যাদের ঘরে ইয়াং মেয়ে আছে, যে তারা মেয়েরা সন্ধ্যার পরে তো প্রশ্নই উঠে না বাইরে যাওয়ার, দিনের বেলাও যখন বাইরে যায় তারা প্রচন্ডভাবে আতঙ্কিত থাকে, প্রচন্ড আতঙ্কিত থাকে। তারা নিজেরাও খুব জরুরি কাজ না হলে বাসার বাইরে যান না। বড় বড় ব্যবসায়ীদের যখন ফোন করি যে আপনারা কেমন আছেন এখন, এই বড় বড় ব্যবসায়ীরা যখন উত্তর দেন যে অনেক বড় বড় ব্যবসায়ী, তারা যখন নেত্রীকে নিয়ে যাওয়া হচ্ছে তখন আপনি কি করছিলেন? তখন আমার বাড়ির সামনে আবার ঢাকায় অ্যাটাক হয়েছে। আমি ওই অ্যাটাককে ফেস করে 3:30 4টার সময় আমি ওই বাড়ি থেকে বেরিয়েছি। আমার 4.5 বছরের নাতি, 4.5 বছর কিংবা 5 বছর, এখন যার বছর 4.5 বছরের নাতি, এখন যার বয়স 6.5 বছর, আমার সেই নাতিকে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল ধরে। আমার স্ত্রী, আমার মেয়ে, আমার ছেলের বউকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। মানুষ এসে তাদেরকে উদ্ধার করেছিল, রক্ষা করেছিল। আমি আমার ছেলে আলাদা হয়ে গেছিলাম, ওরা আলাদা হয়ে গেছিল। সো আল্লাহ তাদেরকে রক্ষা করেছিল মানুষের মাধ্যমে। মানুষ ওরা যখন মেরে ফেলতে গেছিল, আমার নাতিকে নিয়ে চলে যাচ্ছিল, তখন আমার বউ ঝাঁপিয়ে পড়েছিল তাদের উপরে, আমার স্ত্রী। সেই ট্রমার থেকে এখনো সে বেরোতে পারেনি এবং মুক্তিপণ দাবি করছিল। তখন চারিদিক থেকে হাজার হাজার মানুষ এসে তাদেরকে রক্ষা করেছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর মানে তার ফেরেশতা হিসেবে তাদেরকে পাঠিয়েছিলেন। মুক্তিপণ যারা দাবি করছিল এদের চেহারা পোশাক কিরকম? এরা সব তখন মদ্যপ অবস্থায় ছিল, মানে কারোর হাতে অস্ত্র, কারোর হাতে ছুরি, মানে আমার বউ তো কাউকে ছিঁড়ে নিয়ে দেখে। হ্যাঁ, এবং আমার বউর যেটা কথা ছিল, আমার মেয়ে যেটা বলেছিল যে ম্যাক্সিমাম ছিল ড্রাঙ্ক, অ্যালকোহল অবস্থায় ছিল তারা, মানে কোনো সেন্স ছিল না। কিন্তু আমার মেয়ের হাতে টেলিফোন ছিল। কোন সড়কে কয়টার সময় এটা? এটা ঢাকার থেকে একটু দূরে, নারায়ণগঞ্জে না, ঢাকার থেকে দূরে একটু সাভার সাইডে এই ঘটনাটা ঘটেছিল। আচ্ছা, মানে একটা সেফ প্লেসে যাওয়ার সময় ওরা জানতো না যেটা আমার বাচ্চা, আমার পরিবার এটা জানতো না। কিন্তু বাস একটা মহিলা পেয়েছে, 3টা মহিলা আর একটা ছোট বাচ্চা পেয়েছে, এইটাই। আমার পরিবার যদি জানতো তো মেরেই ফেলতো অথবা। তখন ওইখানে আমার যারা সার্কেল ছিল, যারা ওদেরকে নিয়ে যাচ্ছিল, তখন যখন আমার মেয়ে টেস্ট করে দিয়েছিল যে উই আর ইন ডেঞ্জার, সেফ আস, তখন এলাকার মানুষকে ওরা বলার পরে তখন এলাকার মানুষ চারিদিক থেকে ওদেরকে ঘিরে ফেলেছিল এবং ওই লোকগুলি থেকে ওদেরকে উদ্ধার করেছিল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরপর যাই হোক, এরপরে আমি দেশ ছাড়লাম, আমি ভারতে গেলাম। হ্যাঁ, কত তারিখে? আমি আগস্টের শেষে গেছি। আমার তো যাওয়ার অভ্যাস আছে অনেক আগেই, বারবারই যাই আমি। হ্যাঁ, সো এরপরে আমার স্ত্রী আগস্টের শেষে মাঝের সময়টা কোথায় ছিলেন? আগস্টের শেষ নাগাদ বা এই মাঝ সময় আমি ঢাকায় ছিলাম। আচ্ছা, সেটা আমার দরকার নেই, কোনো ফেভার চাচ্ছি না। আপনার মেয়ে জাইমা রহমান একটা শিক্ষিত মেয়ে, ব্রিটেনে লেখাপড়া করেছে, অ্যাজ পার মাই যত নলেজ, আমি যত জানি সে ল পড়েছে বোধহয়। তাকে দিয়ে গোপনে একটা টিম করেন তো সারা বাংলাদেশে, যে ওই যে একটা মেয়ের কথা বললাম সাংবাদিক, ওই রকম কয়টা মেয়ের শিলনাতি হয়েছে, কতগুলি মেয়ে ধর্ষণ হয়েছে, বিচার করবেন? সাহস আছে কিনা একটু দেখান না। আপনি নিজে নির্বাচনী প্রচার করলেন কোত্থেকে? শাহজালাল বাবার দরকার থেকে। মানলে আমি খুব খুশি। অলিয়াকে যদি সম্মান করে আমি খুশি। হ্যাঁ, আল্লাহর অলিয়াকে বেজ্জত করলে অলিয়া রাগ করে না, কিন্তু আল্লাহ ছাড়েন না কাউকে। তো যেই অলিয়া শাহপারান বাবার মাজারে পর্যন্ত মানুষ মেনে ফেলা হলো। একজন আল্লাহর অলিকে কবর থেকে উঠিয়ে, মানে যেটা আমি বারবার বলার চেষ্টা, এটা আমি আজ পর্যন্ত আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় যখন আমি দেখি এটা, যে কবর থেকে উঠিয়ে নাচছে, তাকে লাঠি দিয়ে পিটাচ্ছে এবং শেষ পর্যন্ত ওনাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া। এরা মুসলমান? এর নাম ইসলাম? ইসলামের কোথায় লেখা আছে এটা? এটা তো ইসলাম ধ্বংসকারী। ওরা তো আমার পবিত্র ধর্ম ইসলামকে ধ্বংস করে দিচ্ছে ধর্মের নামে। উই হ্যাভ টু প্রোটেক্ট দেম, উই হ্যাভ টু সেভ আওয়ার ধর্ম। আমার ইসলামকেও আমাকে রক্ষা করতে হবে। আমার ধর্ম আমার, যার যার ধর্ম তার কাছে। আমার খারাপ লাগে বাড়ি ভাই, আমার প্রচুর বন্ধু বান্ধব আছে হিন্দু, হ্যাঁ, এবং এরা কেউ রাজনীতি করেনি, মানে নর্মাল সাধারণ মানে হিন্দু পরিবার। এরা নারায়ণগঞ্জে থাকে না, ঢাকায় যে থাকছে এবং পরিচয় দিচ্ছে তারা মুসলমান হিসেবে বাড়ি ভাড়া নিচ্ছে। কেন? এই বাংলাদেশের জন্য কি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই জীবন দেয় নাই? কথায় কথায় ভারতের বিরোধিতা করা হচ্ছে। টার্গেটটা কি অ্যাকচুয়ালি? তোদের গোল কি? শেখ হাসিনাকে মানে উৎখাত করা, জাতির পিতার কন্যাকে উৎখাত করা? না, এটা একটা গ্লোবাল পলিটিক্স। আমাদের মাটিটাকে ব্যবহার করতে চায় কারা? যারা
1971 সনে আমাদের বীর মুক্তিযোদ্ধার কাছে এবং ভারতের সেনাবাহিনী যখন সাহায্য করেছিল, তাদেরও 30,000-এর উপরে সেনাবাহিনী নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন আমাদের স্বাধীনতার জন্য। যখন 90,000 পাক বাহিনী নাকে খত দিয়ে বাংলাদেশের মানুষের কাছে, মুক্তিযোদ্ধার দামাল সন্তানদের কাছে সারেন্ডার করেছিল, আমার বাবাও তাদের মধ্যে উপস্থিত ছিলেন, সেদিন সারেন্ডার করেছিল। এবং সেদিনের পর দিন আমার বাবা বঙ্গবন্ধু পরিবারকে মুক্ত করতে গেছিলেন, তখনও আটকে রেখেছিল ওরা বুঝতে না পারে, ওরা জানতো না স্বাধীন হয়ে গেছে। ওরা গুলি করেছিল ছাদের থেকে, যেখানে আপা বঙ্গমাতা সহ তার পরিবারকে আটকে রাখা হয়েছিল। আমার বাবা বুকে গুলি খেয়েছিলেন, বুকে গুলি এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বেরিয়ে গেছিল। আমার বাবা থামেন নাই, আমি তারই সন্তান। তারপরেও আমার বাবা সামনের দিকে এগিয়ে গেছিলেন, যেটা জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। আজকে ওরা যেটা চাচ্ছে, বাংলাদেশের মানুষকে বুঝতে হবে ওরা চাচ্ছেটা কি। ওরা চাচ্ছে 71-এর সেই পরাজিত শক্তি প্লাস আজকে ওরা বলছে রোহিঙ্গারা কি, রোহিঙ্গা না, ওরা বাংলাদেশি, ওরা বাঙালি। সো বুঝতে হবে কিন্তু কোন দিকে নিয়ে যাচ্ছে তারা ইন্টারন্যাশনাল পলিটিক্সটাকে। সেখানটাতে আমাদের আরাকানরা ধরে ধরে আমাদের মানুষ ধরে নিয়ে যাচ্ছে, কই বাংলাদেশ সেনাবাহিনী ওখানে যাচ্ছেন না কেন, উদ্ধার করে নিয়ে আসেন, ওটা নিয়ে করছেন না কেন? আমার প্রশ্ন। সেনাবাহিনী একজন কর্নেলকে আমি দেখলাম দিনে দুপুরে রাস্তার মধ্যে, অবসরপ্রাপ্ত কর্নেলকে কিভাবে বেইজ্জত করা হলো, মারতে গেল তাকে এবং 2টা ধাক্কাও দিল। এটা কোন বাংলাদেশ? পুলিশকে হত্যা করা হচ্ছে, সাংবাদিককে হত্যা করা হচ্ছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব শিক্ষিত লোক নাকি শুনেছি অনেক, ওকে ফাইন, উনি বললেন প্রধানমন্ত্রী কি ইন্ডিয়া যাবেন না কেন? জাতির পিতার কন্যা শেখ হাসিনা ভারত থেকে বক্তব্য দিচ্ছেন, ওকে ফাইন, এই জন্য যাবেন না। হ্যাঁ, আমি একটা সাংবাদিক পেলাম না ফজলুল বাড়ি ভাই, বলে পত্রিকার সাংবাদিকদের স্বাধীনতা দেওয়া হয়েছে। এর নাম স্বাধীনতা? যে কেউ সাহস করে জিজ্ঞেস করলো না যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়, আপনার প্রধানমন্ত্রী, আপনার নেতা তারেক রহমান যখন লন্ডনে ছিলেন 16 বছর, উনি তো ওখান থেকে ব্রিটেন থেকে একের পর এক বক্তব্য দিয়ে গেছেন, সেটা আইন ভঙ্গ করেনি? এই প্রশ্নটা করার মতো একজন সাংবাদিক ওখানে ছিলেন না, হয়তো ছিলেন কিন্তু সাহস পান নেই। দিস ইজ দ্য সিচুয়েশন। আমাদের 3টা জেনারেশন, হোসেন জিল্লুর রহমান সাহেব খুব সুন্দর একটা কথা বলেছেন যে আমাদের কয়েকটা জেনারেশন নষ্ট হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 দিন আগে দেখলাম, মুসলিম হল না কোন হলে, শিবিরের ছেলেরা প্রক্টরকে আটকে রেখেছে, ছাত্রের হাতে শিক্ষক মার খাচ্ছে। আমার প্রশ্ন আজকে বাংলাদেশের মানুষের কাছে, যারা আন্দোলন করেছিলেন 98% যারা ইয়াং জেনারেশন ছিল এবং মিডল ক্লাস ছিল, লোয়ার মিডল ক্লাস ছিল, এরা এই ফেসবুক, টুইটার কিংবা আমার কাছে এগুলি কিচ্ছু নাই, এগুলি দেখে বিভ্রান্ত হয়ে তারা এই আন্দোলনে শরিক হয়েছিল। আমি তাদের দোষ দিই না। ইট ওয়াজ এ ম্যাটিকুলাস ডিজাইন। কে বলেছিল সুদখোর? ইউনূস নিজেই বলেছে, কিন্তু আমি বলি না ওনাকে সুদখোর, উনি ভদ্রলোক, বয়স্ক মানুষ, আমি ওনাকে বলি না। কিন্তু আমি দেখি বাংলাদেশে কিছু সাহসী লোক আছেন যারা টকশো করেন, ওনারা বলেন ওনাকে সুদখোর, তারপরে বলেন বেঈমান, আরেকটা বলেন সেটা আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, দেশ ধ্বংসকারী। দেশ ধ্বংসকারী। হামের টিকার জন্য বাংলাদেশে 1000-এর উপর বাচ্চা মারা গেল। একজন স্বতন্ত্র সংসদ সদস্য, সম্ভবত ওনার নাম শেখ মুজিবুর রহমান ইকবাল, উনি 2বার কোর্টে গেলেন যে মামলা করলেন যে এই ঘটনার ইউনূস সরকারের বিরুদ্ধে, এবং তখনকার স্বাস্থ্য সচিব, স্বাস্থ্যমন্ত্রী যারা দায়িত্বশীল ছিলেন, কেন হামের টিকা আনা হলো না? WHO তো পরিষ্কারভাবে বলেছে যে এই যে 1000 শিশু আরেকটা প্রসঙ্গ একটু যাই, আওয়ামী লীগের ভুল কি দেখেন এখন আপনি এই অবস্থানে দাঁড়িয়ে? আওয়ামী লীগের ভুল হলো যে জাতির পিতার কন্যার সাথে কোনো, আমরা ঠিক ওইভাবে যেমন কি বলবো, উনি দেশের উন্নয়ন নিয়ে এত ব্যস্ত ছিলেন, বাবার স্বপ্ন বাস্তবায়ন নিয়ে, উনি যাদের দায়িত্ব দিয়েছিলেন আমাদের মতো দলটার দিকে খেয়াল রাখতে, আমরা সেটা রাখিনি, আমরা সেটা রাখতে পারিনি। এবং আমি ক্ষমাপ্রার্থী আমার প্রজন্মের কাছে, আমার সন্তানদের কাছে, আমার বাচ্চাদের কাছে, যে এই যে ইউনূসের বক্তব্য যে ম্যাটিকুলাস ডিজাইন, উনি কিন্তু খুব সাকসেসফুলি দেশকে ধ্বংস করেছেন। এই ম্যাটিকুলাস ডিজাইন থেকে আমাদের বাচ্চাদেরকে আমরা রক্ষা করতে পারিনি। এই জন্য আমি আমার সন্তানদের কাছে ক্ষমা চাই। খুব পপুলার 2টা নাম ছিল, একটা হচ্ছে শামীম ওসমান আর একটা হচ্ছে জয়নাল আজাদ। জি জি। এখন কি মনে হয় এই 2টা মানুষ আওয়ামী লীগের অ্যাসেট ছিল না বার্ডেন? এটা 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 ডিসাইড করবে জনগণ। তবে একটা জিনিস কি বাড়ি ভাই, আমি 2006 যখন দেশে ফিরলাম, এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্যতা। 2006 দেশে ফিরলাম, তখন কিন্তু আমার বাড়িঘর চালিয়ে দেওয়া হয়েছিল। তখন আমি 1 থেকে 2006 পর্যন্ত বিদেশে ছিলেন না? বিদেশ ছিলাম, কারণ আমি তখন পঙ্গু ছিলাম পুরাপুরি।
এবং আমি নেত্রীর নির্দেশে এবং ছোট আপার নির্দেশে আমি চলে যাই। এবং যারা বম ব্লাস্ট করেছিল আমার পার্টি অফিসে, যে 20 জন মানুষ মারা গেছিল RDX, এবং 2 ভাই এখন ভারতের তিহার জেলা আছে, লস্কর তারা মুরসালিন এবং মুন্তাকিব, আমি ওই হত্যার বিচার পাইনি। সরি টু সে, আমি পাইনি। আমার 20টা মানুষ মরে গেছে, আমি বিচার পাইনি এখন পর্যন্ত। সো সেখানে আমি যখন 2006 একদিনের নোটিশে, জাস্ট একদিনের নোটিশে, আমার মনে আছে 24শে ডিসেম্বর আমি দেশে ঢুকেছিলাম, আমাকে গ্রেফতার করার জন্য 9 ডিভিশনের একটা পুরো ব্যাটালিয়ন, বিজিবি তখন ছিল, BDR, র্যাব, পুলিশ, এবং নট লেস দেন 5000 টোটাল সব মিলিয়ে আমার এলাকা ঘেরাও দিয়েছিল। আমি প্রায় 20 দিন ওই এলাকায় ছিলাম। আমাকে 1.5 লক্ষ লোক পাহারা দিয়ে রেখেছিল, ঢুকতে পারেনি। এখন আমি অ্যাসেট না সাবজেক্ট সেটা না, আমি সাবজেক্ট এটা যে আমি যেই ভালোবাসা সেদিন মানুষ, ওটা কারা, কেন পাহারা দিচ্ছিল, কোথা থেকে খাচ্ছিল, কিভাবে খাচ্ছিল, কনে শীত ঠান্ডা, বাট সেনাবাহিনীও ঢুকতে পারেনি সেখানে, পুলিশ BGR তো বহুত দূরের কথা। সো আমার জীবনে এটা অনেক বড় পাওয়া। নারায়ণগঞ্জের তোকি হত্যা মামলাটা নিয়ে কি বলবেন আজকে? নারায়ণগঞ্জের টোকি হত্যা মামলার ব্যাপারে ইজ ভেরি ইন্টারেস্টিং। আমি 1 বার না 2 বার না 20 বার বলেছি, বারবার বলা হচ্ছে যে এই মামলাতে আমি ছিলাম, আমার ছেলে ছিল। আমি প্রেস কনফারেন্স করে আমার পাসপোর্ট দেখিয়েছি, আমার ছেলের পাসপোর্ট দেখিয়েছি। ওরা বলছে আমরা সশরীর উপস্থিত থেকে তোকি নামে কোনো বাচ্চা আছে, রফি রব্বি, এটাও আমরা জানি না। আর রফি রব্বির কোনো ফ্যাক্টরও ছিল না। এটা আরেকজন আছে এটার পিছনে, আমি তার নাম বলতে চাই না। হ্যাঁ, তারা এটা একটা কোনোভাবে যখন প্রোটেক্ট করতে পারছিল না, এভাবে করছিল। তো আমরা তখন কিন্তু দেশেই ছিলাম না। অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ ইন দুবাই, এবং আই শো মাই পাসপোর্টের টিকিট সারা বাংলাদেশের সমস্ত সাংবাদিক ডেকে আমি প্রেস কনফারেন্স করে, তারা যখন সব বলে শেষ করেছে আমার বিরুদ্ধে এবং আমার ছেলের বিরুদ্ধে, তখন কিন্তু আমার ভাতিজার বিরুদ্ধে বলে নেই। সবটা অভিযোগ দিয়েছিল আমি, আমার ছেলে আর আমাদের কয়েকজন লোকের নাম। আমিও শুনছিলাম, এনজয় করছিলাম। দেখ, ওরা যখন দিয়ে সব শেষ করেছে, তখন আমি যখন পত্রিকা আমি আমার কি পাসপোর্ট শো করেছি, তখন আবার চুপ হয়ে গেল। কিছুদিন পরে আবার টার্ন করলো আমার ভাতিজার দিকে। তো এটা নারায়ণগঞ্জের রাজনৈতিক কৌশল, এবং এটার পিছনে অনেক শক্তি কাজ করেছে, অনেক শক্তি কাজ করেছে। আপনার চাকরি নায়িকা কবরী, তাকে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাই মনোনয়ন দিয়েছিলেন, তিনি এমপি হয়েছিলেন। চাকরির সাথে কিন্তু আপনার সম্পর্ক তখন ভালো ছিল না। না, ওনাকে নমিনেশন নেত্রী দেন, ওনাকে নমিনেশন দেওয়ার জন্য অনুরোধ করেছিলাম আমি নিজে। আচ্ছা, এবং আমি নিজে দিয়েছিলাম। আমার বড় ভাই, মেজো ভাই সেলিম ওসমান টোটাল ফান্ডিং করেছিলেন, টোটাল নির্বাচনটা আমরা করেছিলাম। কিন্তু ওনার সাথে কিছু কি বলবো, কিছু বাজে লোকের ইয়েতে উনি পড়ে গেছিলেন। উনি তো আসলে রাজনৈতিক অঙ্গনের লোক না, উনি পরে বুঝতে পেরেছিলেন এটা। এবং যখন ওনার পরে এমপি ছিলেন না, পরে উনি আমাকে ডেকে নিয়ে আমাকে, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, মানে যেখানে চলে গেছেন দুনিয়া থেকে, আমাকে আমার সবচেয়ে প্রিয় চাচি ছিলেন উনি, আমার সাথে সবচেয়ে বেশি সম্পর্ক ছিল না। এই জন্যই ওনার জন্য আমি বলেছিলাম, হ্যাঁ, আমি অনুরোধ করেছিলাম নেত্রীকে নমিনেশন দেওয়ার জন্য। ওনার সন্তানদের কি অবস্থা আছে? ভালোই আছে মোটামুটি, ওরা ভালো আছে। জি জি জি, ওরা ভালো আছে। আরেকজন নেত্রী নারায়ণগঞ্জে ছেলে আছে আইভি, তার সাথেও আপনার সম্পর্ক ভালো ছিল না? না, ভালো তো, তার সাথে আমার সম্পর্ক ভালো। আমার সাথে তার পার্সোনালি কোনো মানে খারাপ সম্পর্ক কোনোদিন ছিল না। রাজনীতি করতে গেলে একটা বড় পরিবারে, হ্যাঁ, ভাই বোনের মধ্যে একটা যদি অনেক বড় পরিবার থাকে, নিজের ভাই বোনদের মধ্যে কিন্তু সমস্যা থাকে, সেরকম ছিল। কিছু কিছু জিনিস যেমন আমার সাথে মিলে না, হ্যাঁ, যেমন যাক, আমি এই ব্যাপারটা কিছু বলতে চাই। এখন উনি মুক্তি পেয়েছেন, আর আমি দেখেছি আপনাকে পালিয়ে বেড়াতে হচ্ছে, এই বিষয় না, ওনাকে, উনি বাসায় আছেন আলহামদুলিল্লাহ, উনি মুক্তি পেয়েছেন, এবং আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ও মুক্তি পেয়েছে আমার ছোট বোন, এবং মুক্তি পেয়ে ও সরকারকেও ধন্যবাদ জানিয়েছে, আমি দেখেছি। হ্যাঁ, তো এবং আমার তো জানার মতে শি ইজ ফাইন, সে ভালোই আছে, তার এখন আর কোনো আপনার কি পরিমাণ নেতা কর্মী অ্যারেস্ট হয়েছে, খুব বাজে অবস্থায় আছে, জানতে পারেন? হাজার অ্যারেস্ট হচ্ছে, প্রতিদিন ছাড়া পাচ্ছে, আবার অ্যারেস্ট হচ্ছে। বাড়িঘর ছাড়া আছে কমসে কম 10 থেকে 20,000, তাও মিনিমাম 20,000 বাড়ি। আরেকটা প্রশ্ন আমি ভুলে যাবো, হ্যাঁ, আমি এটা করতে চাই। আমাদের ফখরুল সাহেব, আমি ওনাকে ব্যক্তিগতভাবে ওনার কথাবার্তা ভালো লাগে, আমার সম্মান করি। উনি রাষ্ট্রপতি হবেন শুনছি, হ্যাঁ, উনি রাষ্ট্রপতি হবেন, কিন্তু মিটিং এ সবাইকে বিদায় নিচ্ছেন আজকে, হ্যাঁ, ভোট হবে, রাষ্ট্রপতি হবে শুনতেছি।
তো আমার কথা হচ্ছে, আমাদের দেশের সম্মানটা কোথায়? আমি বারবার বলছি, এই সরকারের কোনো বৈধতা নাই, ধরে নিলাম বৈধ, উনি রাষ্ট্রপতি হবেন। আচ্ছা, আমি এই প্রসঙ্গে আসবো। একটা জিনিস বলে যে 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 ওবায়দুল কাদেরের মুখে সেই স্লোগানটা পরে বেশি জনপ্রিয়, যেটা আপনি প্রথম দিয়েছিলেন। জি, খেলা হবে। তো ওইটা কিন্তু অনেকে লিখছেন কিন্তু এখানে, সেই খেলাটাকে আপনি কোথায় গেলেন? না, খেলা রেখে যায়নি। আমি একটা জিনিস তাদেরকে বলতে চাই, যারা বলতে চান যে আমরা এখন চলে এসেছি কেন। সামটাইমস ডিফেন্স দ্য বেস্ট অফেন্স, সামটাইমস অফেন্স দ্য বেস্ট ডিফেন্স। আমরা দেখতে চেয়েছিলাম যে ইউনূস সরকারের আমলে নাকি মানুষ সোনার চামচ দিয়ে ভাত খাবে, বাংলাদেশ নাকি স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে। এক মহিলা ক্ষমতাচ্যুত হওয়ার পরে, আমি ফেসবুক নাই, আমি ইউটিউবে দেখলাম, সে বলছে 16 বছর ধরে একটা পাঙ্গাস মাছের পেটি খাইনি। ফাইন, আমার মনে হচ্ছে এখন তারা সবাই পাঙ্গাস মাছের পেটি তো খাচ্ছেনি, আমার মনে হয় শুধু সাথে মুরগির মাংস, খাসির মাংস সবকিছুই আছে, গরুর মাংস সবকিছুই আছে। আসলে কি আছে? মানুষের ক্রয় ক্ষমতা আছে কিনা এটা আমি জানতে চাই, যে মানুষ কি অবস্থায় আছে। সো এটা মানুষ আজকে বুঝতে পেরেছে। তো আজকে ইউনূস এই নেতাকর্মীকে কিভাবে সাপোর্ট দিচ্ছেন আপনি? সেই নেতাকর্মীদের, এই যে আপনি বললেন হাজার হাজার নেতাকর্মীর বাড়িঘর, ব্যবসা বাণিজ্য নানাভাবে, আমি আমি একা তো সাপোর্ট দিচ্ছি না, ইটস এ টিম ওয়ার্ক। আমরা সবাই যারা যারা একটু একটু ভালো আছি, মোটামুটি একটু ভালো ছিলাম, তারা সাপোর্ট করছে আমার। আমি এইটার ব্যাপারে বলতে চাই না। আমি যদি বলতে যাই, তারা দেখা যাবে যারা সাপোর্ট করছে তারা আবার কালকের থেকে তারা আবার নাই হয়ে যাচ্ছে। আপনি ভালো আছেন কিভাবে? আমি সবসময় ভালো থাকি, এটা আমি অভ্যস্ত এই লাইফে। দেশে নাই, দেশে যে মানুষরা থাকে না সে কি ভালো থাকে? না, আকাশের পাখি যদি খাঁচা বন্ধ করে সোনার খাঁচা রাখা হয়, সে কি ভালো থাকে? সে যদি ভালো না থাকে, নেই, ভালো তো নাই। আমার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, আমি আমার আব্বা আম্মা ভাইয়ের কবর জিয়ারত করতে পারি না। আমার এখন রাজনীতি করব, সংসদ সদস্য হব, মন্ত্রী হব, এমপি হব, আমার কিচ্ছু দরকার নেই। আমার যদি ইচ্ছা করে এখন দেশে যাব, 32 নম্বরটা ভেঙে দেওয়া হয়েছে। আমরা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেছি, ওখানে যে মন করে স্লোগান দিব জয় বাংলা বলে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিব। এরপর যাব আমার আব্বা আম্মা ভাইয়া, আমার দাদা দাদি, ওনাদের কবরটা জিয়ারত করব। এরপরে যদি আল্লাহর হুকুম হয়, আল্লাহ যদি কবুল করেন, আমার সমস্ত বংশে যারা আছেন সবাইকে নিয়ে আল্লাহর ঘরটা জিয়ারত করব। জিয়ারত করে এরপরে আসবো। ইলেকশন করব কিনা মনে হয় না, কতটুকু রাজনীতি করবো সেটা জানি না, তবে দেশের মানুষের সেবা করব এবং যেখানেই থাকি জাতির পিতার আদর্শের একজন কর্মী হিসাবে যেটুকু করা দরকার সেটা করব। কিন্তু কিছু চাওয়া পাওয়া সহজভাবে বললেন, তো সহজভাবে বলে গেলেন দেশে আসবেন, আসলে এই করবেন সেই করবেন, দেশে আসলে সেই স্বাভাবিক অবস্থা কি পাবেন? হ্যাঁ, জাস্ট ওয়েট অ্যান্ড সি বাড়ি ভাই। কেন খুব কনফিডেন্সের সাথে বলছেন আপনি? দেশে এসে পরে আমি এমন একটা পরিস্থিতি হবে আপনাদের পক্ষে। আপনি 100% কনফিডেন্স নিয়ে বলছি, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা দেশে যাব, বিজয়ের মাসেই দেশে যাব। বিজয়ের মাসে আবার বিজয় হবে শেখ হাসিনার, এবং এই বিজয়ের মূল নায়ক হবে বাংলাদেশের জনগণ। জনগণ আজকে বুঝতে পেরে গেছে যে হোয়াটস গোয়িং অন। পিপলস আর নট স্টুপিড, সবসময় পিপলসকে স্টুপিড বানানো যায় না। বাংলাদেশের মাটিকে ব্যবহার করে, বাংলাদেশের জঙ্গিবাদ কায়েম করে, হ্যাঁ আপনি ভারতকে ডিস্টার্ব করবেন, ওখান দিয়ে মায়ানমারে যুদ্ধ লাগাবেন, আর ওদিক থেকে গোলা এসে পড়বে বাংলাদেশে, মরবে বাংলাদেশ, আর পাকিস্তান ওখানে আরামে থাকবে। ওদের আইএসআই এজেন্ট বাংলাদেশে ঘুরে গেছে, ওরা আল কায়দা। তারপরে আমি কেন বলবো, জাতিসংঘের নিরাপত্তা পরিষদই তো বলছে। আর বাড়ি ভাই, আপনার দেশের ইজ্জত কোথায় আছে এখন? এই যে মির্জা হাফিজ সাহেব, মুক্তিযোদ্ধা, আমি ওনাকে রেসপেক্ট করি, উনি এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। কয়েকদিন আগে দেখলাম কি জুলাই যোদ্ধা না কাদের সম্বর্ধনা অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে উনি উপস্থিত, মহামান্য রাষ্ট্রপতি উপস্থিত, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত, মুক্তিযোদ্ধা মন্ত্রী উপস্থিত, মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী সাদেক হোসেন খোকাবাইয়ের ছেলে উপস্থিত। আমি দেখলাম ওইখানে এমন ভাবে হইচই হলো যে পৃথিবীর সমস্ত দেশের রাষ্ট্রদূতরা, অ্যাম্বাসেডাররা ওখানে ছিলেন, তারা দৌড়ে ওখান থেকে পালিয়ে গেলেন। এরপরেও এই দেশে ইজ্জত থাকে? এরপরে তো এই দেশে ইজ্জত কোথায় আছে আমি জানি না। এই রিপোর্ট কি পৃথিবীর সব দেশে যায় নাই? পৃথিবীর সব দেশ এখন বুঝতে পারছে। আমি যে দেশে বসে আছি, মার্কিন যুক্তরাষ্ট্র, এখানে আমি আগেও ছিলাম, আমার অনেক ছোট ভাই আছে, আমার সন্তান আছে যারা এখানে প্রচন্ড হাই প্রোফাইলে থাকে,
কাজ করে, মেইন স্ট্রিমের সাথে কাজ করে, এদের মতামত কি আমি জানি। সো ইউরোপিয়ান ইউনিয়ন কি চিন্তা করছে সেটাও জানি। এরা কেউই আরেকটা এক্সট্রিমিস্ট কান্ট্রি হোক, এবং বাংলাদেশ যদি আমি একদম স্ট্রেট বলতেছি আপনাকে, আর্মির 2জন বড় বড় অফিসারের সাথে কথা হলো, আমাকে বললেন ওনারা যে কি করছেন, কি ভাবছেন শাহিন ভাই। আমি বললাম যে আসবো। আসবেন নাকি? আমি বললাম যাই না, আপনারা ব্যবস্থা করেন, আপনারই তো দেশের সেনাবাহিনী, যা কিছু করেছেন আপনারই তো করছেন। তো উনি বললেন জলদি আসার ব্যবস্থা করেন। আমি বললাম ফাইন, কেন? বলে দরকার হলে বিএনপির সাথে আপনারা নেগোসিয়েশন করেন। আমাদের সাথে বিএনপির বুঝতে হবে, বিএনপি একটা ডানপন্থী দল, মধ্যপন্থী ডানপন্থী দল। আজকে বিএনপি 100% চরম উগ্র ডানপন্থীদের কবজায় পড়ে গেছে। ওর কয়দিন পরে ওনাদের নিঃশ্বাস নেওয়ার জায়গা থাকবে না, একুল ওকুল দুকুল হারাবে ওনারা। আপনি আমার এই কথাটা লিখে রাখেন। ফ্র্যাঙ্কেস্টাইনের সাথে বন্ধুত্ব করে কোনো লাভ নাই। মনে করছেন যে এইভাবে থেকে উনি প্রধানমন্ত্রী থেকে যাবেন? নট অ্যাট অল। যদি আওয়ামী লীগ, ওরা যেটুকু এখন পর্যন্ত চেক অ্যান্ড ব্যালেন্স করছে, আওয়ামী লীগের ভয় করছে, শেখ হাসিনার ভয় করছে যে কখন ফিরবেন, এই কারণে এই ভয় চলে যায়, আগামীকাল বিএনপি ক্ষমতা থাকবে না, তারেক সাহেব ক্ষমতা থাকবেন না। এটা আপনাকে আমি লিখিত দিচ্ছি। এই 2 সেনা কর্মকর্তা কি আপনার কাছ থেকে খবর নিলেন আসলে আওয়ামী লীগ কি চিন্তা করছে? নো নো, তারা, আমি জানি তারা দেশপ্রেমিকের সন্তান, তাদের বাবা মুক্তিযুদ্ধ ছিলেন, এইটুকু আমি জানি। তারা চিন্তিত দেশ নিয়ে। তখন আমি বললাম যে আপনি সেনাবাহিনী, আপনারা পারছেন না? কেন আমরা পারবো না? মানে কেন? তো কেন উত্তর পেয়েছি ওটা আমি এখন আর ব্যাখ্যা দিতে চাই না, কারণ আমাদের সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হোক এটা আমি চাই না, কারণ আমাদের সেনাবাহিনীর একটা ব্যাপক ভাবমূর্তি সারা বিশ্বে তৈরি হয়েছে, বাট ওটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে নষ্ট হচ্ছে। এবং দেখবেন এইসব বিষয়ে কিছু আন্তর্জাতিক বিশ্বের থেকে বেশ কিছু খবরদারি যাবে, এই কিছুদিনের মধ্যেই যাবে, আইসিটি ব্যাপারে যাবে, ওনাদের ব্যাপারেও যাবে, হয়তো বা মেবি, না যাক আমি চাই, কিন্তু যাবে। ওনারা আমাকে মানে বললেন, তাদের তো ভয় একটাই ইয়ে আছে যে জাতিসংঘ বাহিনী, সেনাবাহিনী তো সবসময় সেটাই চিন্তা করবে। আরো অনেক বিষয় আছে, দেখা যাক, আমরা দেখি, ওয়েট এন্ড সি। আগে থেকে কমেন্টস করে কোনো লাভ নেই। সেটা উনি বললেন যেটা খুবই অ্যালার্মিং। উনি আমাকে বললেন শামীম ভাই, একজন শামীম ভাই বলেন, একজন শামীম সাহেব বলেন, আমাকে এইভাবে বললেন, যদি আনলাম যে কি হবে, বলল যে এই সাবকন্টিনেন্টে না, সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ একটা সবচেয়ে বড় এক্সট্রিমিস্ট, টেরোরাইজড অ্যান্ড ইসলামিক এক্সট্রিমিস্ট কান্ট্রি হিসাবে পরিণত হবে। আপনারা চেক দিতে পারবেন না? বলুন না, আমরা পারবো না। তাহলে কাকে চেক দিতে হবে? বললো এইটা চেক দেওয়ার ক্ষমতা একমাত্র জাতির পিতার কন্যা ছাড়া কেউ পারবে না। সো ডু সামথিং। ওনারা ওনাদের সহজ সরল হিসাবে যাচ্ছেন যে বিএনপির সাথে কথা বলেন, হ্যামত্যান করেন। তাই না যে আমরা বিএনপির সাথে কথা বলবো কিভাবে? বললো আপনারই তো বিএনপি ইলেকশন করলেন। থ্রু আমি করেছি, আমি নিজেও করেছি। আমাদের একটা আদর্শ আছে, আমাদের বাড়ি ঘর সমস্ত কিছু ভেঙেছে বিএনপি। 98% বিএনপির লোকেরা ভেঙেছে, পিছনে জামাত ছিল। হ্যাঁ, সুপ্ত আর গুপ্তর খেলা চলতেছে এখনো, যে কারা ওদের ভিতরে সুপ্ত আর কারা গুপ্ত আমি জানি না। বাট যখন আদর্শিক প্রশ্ন এসছে, জাতির পিতার কন্যা শেখ হাসিনা একটা কথা বলেছিলেন একটা বক্তব্যে, যারা আমরা বুঝদার, আমরা বুঝে নিচ্ছিলাম স্বাধীনতা বিরোধী শক্তি যাতে ক্ষমতা আসতে না পারে। তখন ভোট হয়েছে না ভোট হয়নি এটা ব্যাপার না, কিন্তু এর ভিতরেও কিন্তু সমীকরণ ছিল। আমার এলাকাতে প্রথম চুরি ধরা পড়েছে, আমার এলাকায় নারায়ণগঞ্জ 3 আর 4 ওটাকে কেটে দিয়ে 2টো করা হয়েছে। নারায়ণগঞ্জ 3-এর যিনি এমপি ক্যান্ডিডেট, যে মান্নান নাম ওনার, গোদনাইল ধনকুণ্ডা স্কুল, বিকাল 5:30 পৌনে 6টার মধ্যে জামাত ইসলামের আমির ওখানে ঢুকে ভোট কাটা শুরু করেছিল। খবর কিন্তু বিএনপি পায়নি, আমি পেয়েছি। সাথে সাথে জানিয়েছি তাদের, এবং জার্নালিস্ট পাঠিয়েছি, ধরাও করেছে হাতে হাতে, ভিডিও ফুটেজ রয়েছে। আমরা কেন চেয়েছি? আমরা মনে করেছি ওকে ফাইন, বিএনপি একটা মধ্যপন্থা অবলম্বন করে, ডানপন্থী কিন্তু মধ্যপন্থা আন্দোলন করে, অন্তপাকে ইয়ে করবে না। হ্যাঁ, বিএনপি সময় অস্ত্রপতি জাহাজ এসছে, বাট এরা ইসলামিক এক্সট্রিমিস্ট না, কিংবা আমার দেশকে ব্যবহার করে অন্য দেশে তারা লস্করে তৈয়বা কিংবা আল কায়দা পাঠাবে না। এইটাই আমাদের একটা ধারণা ছিল, কিন্তু আমার মনে হচ্ছে এখন তারা তাদের হাতে বন্দী হয়ে গেছে। এই যদি বন্দী হয়ে যায়, তারা আপনার সাথে বিট্রে করলো, আইন পাস করলো, হ্যাঁ বিটে করে আবার বিলও পাস করলো, সবই করতেছে। তো দ্যাট ফাইন, ওনারা যা কিছু করার করুক। সো অ্যাকচুয়ালি বিট্রায়ার ইজ অলওয়েজ বিট্রায়ার, ওয়ান্স এ বিট্রায়ার ইজ অলওয়েজ বিট্রায়ার। তো কোনো একটা পর্যায়ে আলোচনা দরকার, তাই তো? জি জি জি, আলোচনা তো উচিত ছিল। আমরা তো ভেবেছিলাম যে তারা আলোচনা করবে,
আলোচনা না করে আমাদের নামে একের পর এক মামলা দিয়ে যাচ্ছে। বাড়ি ভাই, আপনার মাধ্যমে বলতে চাই, যারা আমাদের নামে মামলা দিচ্ছেন এবং দিয়েছেন, আইসিসি যে মিথ্যা সাক্ষী দিয়েছেন, আমি লতে সারা বাংলাদেশে 6ষ্ঠ স্থান অধিকার করেছিলাম। আইনে আমি খুব ভালো বুঝি। সো মিথ্যা সাক্ষী দেওয়া এবং মিথ্যা মামলা করা এটাও কিন্তু একটা চরম অপরাধ। যাদের কথায় আপনারা মামলা দিয়েছেন এবং যাদের কথায় যে মামলা সাক্ষী দিচ্ছেন, পরে বলবেন ভাই আমরা কিছু জানতাম না, আপনাদের কিন্তু ফেস করতে হবে এটা। বিকজ উই হ্যাভ অল দ্য প্রুফ, অডিও ভিডিও সব কিছুর প্রুফ আছে, কে কোথায় কখন ছিলাম। এর বেশি কিছু বলবো না। সো যাই কিছু করেন, একটা জিনিস মাথা রাখবেন, নাথিং ইজ পার্মানেন্ট ইন দিস ওয়ার্ল্ড। কিচ্ছু পার্মানেন্ট না, আমরাও না, একমাত্র মৃত্যু ছাড়া কিচ্ছু পার্মানেন্ট না। দুজন সেনা কর্মকর্তার সাথে আপনি আলোচনার কথা বলেন, আর কাদের সাথে আলাপ করেন? আলাপ অনেক মানুষের সাথে হয়, সব কথা বলা যায় না ভাইজান। অনেকের সাথে আলাপ হয়, বিএনপির লোকের সাথে আলোচনা হয়। বিএনপি কি সবাই স্যাটিসফাইড? না, সবাই স্যাটিসফাইড না। যেমন আমি একটা কথা বলি যে বিএনপি যে সবাই স্যাটিসফাইড না, ছোট্ট একটা উদাহরণ দিই। হ্যাঁ, আমি জানি আমাকে এটা কাভার দেওয়ার জন্য সে হয়তো আমার কালকে আমার বিরুদ্ধে হয়তো বক্তব্য দিতেও পারে। ছোট মানুষ, বাচ্চা মানুষ, আমি ওর নামটা জানি না, ভুলে গেছি। বাট ওনার বাবাকে আমি খুব সম্মান করতাম, সাদেক হোসেন খোকা সাহেবের ছেলে। ওদের সম্ভবত কিছু একটা প্রতিমন্ত্রী হবে মনে হয়, মুক্তিযুদ্ধ, আমি জানি না ঠিক। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। তাহলে হ্যাঁ, তাই হবে। ওই যে যেদিন ওই যে রাষ্ট্রপতিকে বেইজ্জত করে সব অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হলো, স্বরাষ্ট্রমন্ত্রীকে বেইজ্জত করা হলো, আমি দেখলাম মুক্তিযুদ্ধের রক্ত কিন্তু মুক্তিযুদ্ধের রক্ত। সে কিন্তু ঠিক খেপে গেছে। খেপে যে মাইকে সে যে কিন্তু ডাইরেক্টলি বলেছিল কিসের জোলাই যোদ্ধা, কি অবদান আপনাদের। রীতিমতো সে খেপে গেছিল, ছোট মানুষ, বয়স কম, এবং ধমকও দিয়েছিল। পরে আরো হয়েছি শুরু হয়ে গেল। পরে তাকে সরিয়ে দিলে সালাউদ্দিন সাহেব গেল। শরীরে মুক্তিযুদ্ধ রক্ত আছে তো মানতে পারে না। তো বিএনপির ভিতরে তো আছে, এরকম লোকও আছে, তাদের সাথেও কথা হয়। আমার মনে হয় তারাও স্যাটিসফাইড না, তারাও বুঝতে পারছে। আর যেইভাবে বিএনপির মানে ছোটখাটো নেতার থেকে বড় নেতারা দেখতেছি যে বেশ কিছু দেশের নাম আমি বলতে পারি, হ্যাঁ, মালয়েশিয়া, থাইল্যান্ড, দুবাই, এই সমস্ত জায়গায় যাতায়াত করছেন, আবার জিনিস আনছেন আর জিনিস ফেলে দিয়ে যাচ্ছেন, রেখে যাচ্ছেন সবকিছু। আমার তো মনে হচ্ছে যে তারা বুঝতে পারছেন যে বেশি দিন নাই। সো আমি আর আরেকটা জিনিস কি, ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হবেন এরকম একটা ধারণা অনেকের ছিল, এরকম একটা নেগোসিয়েশনও ছিল। তারেক রহমান প্রধানমন্ত্রী, ইউনূস রাষ্ট্রপতি। তো এই জায়গায় আমি বিএনপিকে ধন্যবাদ দিতে চাই যে অন্তপক্ষে যেই লোকটা দেশটাকে একেবারে ধ্বংসের দান প্রান্তে নিয়ে গেছেন না, গর্তে ফেলে দিয়েছেন অলরেডি, হ্যাঁ, যার কারণে হাজার হাজার বাচ্চা মারা গেছে, যে আমাদের দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করে দিয়ে গেছে অলরেডি, তাদের এন্ট্রেন্স দিয়ে দিয়েছে, তাকে রাষ্ট্রপতি বানান নেই, এই জন্য ধন্যবাদ। কিন্তু ইউ হ্যাভ টু পে ফর দিস, ওনাদেরকে কিন্তু এই জন্য পে করতে হবে। অ্যান্ড ওয়েট অ্যান্ড সি। আর আমাদেরও যারা আছেন আওয়ামী লীগের নেতাকর্মী, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের এনিমি কিন্তু একটা না, আমাদের এনিমি ট্রাইং নাও। আমাদের অনেকগুলি শক্তির সাথে একসাথে লড়াই করতে হবে, এবং আমরা লড়াই করব। বাড়ি ভাই, আপনি নিশ্চিত থাকেন, আমি বাঁচি আর মরি, আমি যদি চলেও যাই আপনার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতায়, শামীম ওসমান, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতায় নতুন একটা আওয়ামী লীগ দেখেন এখন মাঠে? নতুন আওয়ামী লীগ, নতুন একটা নিউ ব্লাড, এমন সব নিউ ব্লাড এর আগে কোনদিন হয়তো আওয়ামী লীগ করে না। তারা জানতেন যে অবভিয়াসলি এখন অনেকে এগিয়ে আসছে, যারা মানে টু বি অনেস্টলি সবাইকে আমি মানে ওইভাবে নামও জানি না, অ্যান্ড দে আর টেকিং অল দ্য রিস্ক। কেন? তারা দেশকে ভালোবাসে। কেন? তারা বঙ্গবন্ধুকে ভালোবাসে। কেন? তারা নিজেকে ভালোবাসে। কেন? তারা জাতির পিতার কন্যাকে ভালোবাসে। আমরা চাই আগামী নেতৃত্ব তাদের হাতে যাক, আমরা এটা চাই, আমি চাই অন্তপক্ষে। বিকজ আপনাদের ফিরে আসা, আপনাদের দেশে ফিরে আসার কথা যখন হচ্ছে, তখন গত কয়েকদিন যাবৎ আরেকটা কথা সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে যে অনেকে হয়তো আসবেন না, যারা আসবেন না তারা আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হবে। আমি এরকম কথা শুনিনি। আমরা শামীম ওসমানের সংযোগটা একটু অপেক্ষা করছি। আমরা চমৎকার একটা আড্ডা দিচ্ছি, বাংলাদেশের খুবই আলোচিত একটা মানুষ শামীম ওসমান, আমরা তার সঙ্গে কথা বলছি। তিনি খুব অকপটে তার মনের কথাগুলো বলছেন, কথাগুলো বলছেন, এবং তিনি এই প্রথম কোনো অনুষ্ঠানে কথা বলছেন। তাকে আমরা কয়েকদিন আগে আমেরিকার বিভিন্ন প্রোগ্রামে দেখলাম, দেখার পরে আমরা অনেক মানুষ তার কথা শুনছিল,
অনেক মানুষ তার কথা শুনছিল, আমরা তার সংযোগটা দিচ্ছি না, আমরা অপেক্ষা করি। অনেক মানুষ তার কথা শুনছিল, আমরা তাকে কন্ট্যাক্ট করলাম। কন্ট্যাক্ট করার পরে উনি আমাদের সাথে কথা বলতে রাজি হলেন। রাজি হন, তার সাথে আমাদের ব্যক্তিগত একটা সম্পর্ক বহু বছরের। যখন নারায়ণগঞ্জে চাষাড়ায় আওয়ামী লীগ অফিসে বোমা হামলা হয়, সেই রাত্রে আমি স্পটে ছুটে গিয়েছিলাম। সেই স্পটে একটা ভয়াবহ একটা পরিস্থিতি ছিল তখন পুরা নারায়ণগঞ্জ জুড়ে। তখন তাকে কিন্তু সেখান থেকে সিএমএইচে নিয়ে আসা হয়েছিল। সিএমএইচে অনেকদিন কিন্তু তিনি চিকিৎসাধীন ছিলেন। তো সিএমএইচ থেকে তার সাথে কথা হতো। বাড়ি ভাই, আমার লাইনটা বোধহয় ডিসকানেক্ট হয়েছে। না, না, ঠিক আছে। আমরা আসলে আপনার আপনার ইয়েটা কি আপনি ওই নেত্রী কি বলেন আপনাকে? হ্যাঁ, নেত্রী একটা কথাই শুধু বলেন যে আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন, এবং ভাই ভাই এই কথা বলেই আমি একটা কথা বলতে চাই আপনাকে। হ্যাঁ, এটা আপনি আমাকে একটু বলার সুযোগ দিন। হ্যাঁ, মধ্যে 2 মিনিট আমি শেষ করবো কথা। অবশ্যই। আমি রাজনীতি কিন্তু আগে অন্যভাবে বুঝতাম, যেমন এখনো অনেকে বুঝে। হ্যাঁ, আমিও বুঝতাম তেমন ভাবে। রাজনীতি মানে নাম হবে, নেতা হব, এমপি হবে, মন্ত্রী হবে, পার্টি সেক্রেটারি হবো, প্রেসিডেন্ট হবো। আমাকে আমার নেত্রী 2 বার মন্ত্রী দিয়েছেন, আমি হইনি। আমাকে ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি বানিয়েছেন, আমি দেওয়াল টপকে পালিয়ে গেছিলাম, হইনি। হ্যাঁ, কবে এটা? যখন অসুবিধা হয়েছিল ছাত্রলীগের সেক্রেটারি, তখন আচ্ছা। হ্যাঁ সুলতান ভাই নিয়ে গেছিলেন। আমি দেওয়ালটা আমি পদ পদবিতে যাইনি কোনো সময়। কেন আমি কেন আমি আমি চাইনি হতে, আমার কোনো বাইন্ডিংসে থাকতে ভালো লাগে না। তো আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ, তো তখন তো রাজনীতি বুঝতে পারতাম, ছোট মানুষ ছিলাম। যখন আস্তে আস্তে বুঝতে শিখলাম, তখন বুঝলাম যে আচ্ছা ঠিক আছে, এটা হওয়া দরকার। এটা অনেকে বন্ধু বান্ধব বলতো, কেন হবি না, মন্ত্রী হও, এটা হও, এটা হও, এটা হও। 2001 জাতির পিতার কন্যা যে শেখ হাসিনা, যাকে আমরা অসম্মান করলাম, চরম অসম্মান করলাম, বেজ্জত করলাম কিছু লোকের দ্বারা, যে সম্মানটা আল্লাহ তাকে ফেরত দিবেন, এটা আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি। ইনশাল্লাহ, 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 ইনশাল্লাহ। এমন কোনো অলি আলিয়ার দরবার নাই যে তার জন্য দোয়া হচ্ছে না। বাংলাদেশের লাখো কোটি কোটি মানুষের হাত তার জন্য উঠে আছে। ভুল করলে আমরা করেছি, উনি করেন নাই। ভুল করলে আমরা করেছি। এই ভদ্র মহিলা 2001 গেলেন মিটিং করতে নারায়ণগঞ্জ 2,500, দুপুর 1টা বাজে। বাড়ি ভাই বিশ্বাস করেন, কাঠ ফাটা, মানে গরম, মানে কি একদম ভাদ্র মাসের গরম। আমি তখন জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, মাইক কন্ট্যাক্ট করছি। উনি বক্তব্য দিলেন, শেষ করলেন। আমি একদম তখন অলরেডি গোপালগঞ্জে 75 কেজির ওজনের যে বোমা, সেটা পাওয়া গেছিল। তো সবাই ওনার নিরাপত্তা নিয়ে খুবই অডিট। তো উনি মিটিং শেষ করে চলে গেলেন। আমার পাঞ্জাবি পায়জামা ভিজে, মনে করেন একেবারে নিজের কাছে নিজে ঘৃণা লাগছিল যে এত নোংরা অবস্থা। তো এসএসএফ গাড়ি চলে গেল, হেলিকপ্টার এসেছিলেন আপা। তো কিছুক্ষণ পরে এসএসএফ ফেরত আসলো, এসে আমাকে বলছো স্যার 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 স্যার। জি। বলে আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী ডাকছেন। আর আমাকে কেন? বলো আমি যাই না, একটু তাড়াতাড়ি আসেন। আমি আবার লাফ দিয়ে গাড়িতে উঠলাম, জিপে উঠলাম, গেলাম, টান দিয়ে গেলাম। ওখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে একটা হেলিকপ্টার সেনাবাহিনীর রাখা। হ্যাঁ, আমি দেখলাম তার থেকে 100-200 হাত দূরেই বেশ কিছু মহিলা। বাড়ি ভাই তখন বাংলাদেশের একদম গ্রামের মহিলা, 2,500 গ্রাম এলাকা এটা। ব্লাউজ পরা নাই, কিছু মহিলা, বয়স আমার মার মতো বয়স, সবাই 60 ঊর্ধ্ব বয়স, সবার 70-75 বছর বয়স, ছিঁড়া টিরা শাড়ি পরা, বুড়া বৃদ্ধ বৃদ্ধ মানুষগুলি সব লুঙ্গি পরা, পাঞ্জাবি পরা, কিছু মানুষের মাথায় টুপি আছে, কিছু মানুষ টুপি নাই। আর ছোট ছোট বাচ্চা, এর মধ্যে মনে করেন 100-200-300 বাচ্চা। এর মধ্যে মনে করেন ম্যাক্সিমাম কাপড়ই নেই শরীর, ন্যাংটা পিচ্ছি আর কি, 3-4-5 বছরের বাচ্চা। ওরা তো জানে না এটা কে। তোরা বাচ্চাগুলি হাসিনা হাসিনা বলে হাত দেখাচ্ছে। তা আপা হেলিকপ্টার আমাকে বললেন যে স্বামী তুই একটু যাবি আমার সাথে। আমি কোথায় আপা? বললো কুমিল্লা চান্দিনা যাব, জনসভা। আমি আপা আমার অবস্থা এরকম করে, কিচ্ছু হবে না। যে আমি সকাল থেকে কিছু খাইনি রে। হ্যাঁ, আমি কিছু খাইনি। তুই যদি যাস তা তুই একটু 40-45 মিনিট বক্তব্য দিস, ওই সময়টা আমি সার্কিট হাউসে একটু রেস্ট নিবো আর একটু কিছু খাবো। আমার অনেক মায়া লাগে। বললাম আচ্ছা আপা এই অবস্থায় যাবো? বললো হ্যাঁ চলো, কিচ্ছু হবে না। বললাম জি আচ্ছা চলে। তো উনি হেলিকপ্টার দিয়ে উঠছেন উপরে, 4টা-5টা সিঁড়ি উঠেছেন। বাড়ি ভাই আল্লাহকে সাক্ষী রেখে বলছি, 4টা-5টা সিঁড়ি উপরে উঠেছেন। হঠাৎ করে দেখলাম ইউটার্ন দিলেন, নামলেন, নেমে ওই মানুষগুলির দিকে চলে যাচ্ছেন। সেনাবাহিনী দৌড়ে আসলো, এসএসএফ, পিজিআর সব। স্যার 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 যাবেন না স্যার, স্যার প্লিজ স্যার, স্যার প্লিজ স্যার, স্যার যাবেন না স্যার। উনি বললেন সর 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 করতে। একটা সময় ধমক দিলেন, সরত।
সরো, এটাই জাতির মেয়ে, ওরা আমাকে মারবে না, আমাকে কারা মারবে আমি জানি। দেন উনি ইন করলেন। আমি দেখলাম ওই বৃদ্ধা বৃদ্ধা মহিলাগুলি ওনাকে জড়িয়ে ধরছে, ওদের বুকের মধ্যে ওনার মাথাটা দিয়ে আদর নিচ্ছেন। এমনভাবে আদর নিচ্ছেন এবং চোখ বন্ধ করে, ওই বৃদ্ধ লোকগুলি যখন ওনার মাথায় হাত দিয়ে দোয়া করছে, উনি চোখ বন্ধ করে আদর নিলেন। 10-12 মিনিটের ব্যাপার। আবার ঘুরে আসতেছেন, বাচ্চাগুলি আবার হাসিনা হাসিনা বলতেছে। উনি তাকালেন, একটু হাসলেন, হেসে হেলিকপ্টার উঠলেন। আমি তো দূরে বসার চেষ্টা করলাম ওনার থেকে, যাতে ওনার অপোজিট সোফায় না বসে একটু দূরে বসতে, যা আমার গায়ে গন্ধ, মানে ঘেমে গেছি। তো উনি বললেন এখানে বসো। আর না আপা ওদিকে বসো। বললো এখানে বসো। বসলাম। তো হেলিকপ্টার থেকে এইভাবে নিচের দিকে দেখা যায়, হেলিকপ্টার তো এইভাবে উপর দিকে উঠে, উনি নিচের দিকে তাকিয়ে আসেনি মানুষগুলির দিকে। বিশ্বাস করেন বাড়ি ভাই, ওনার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে আর মুখে হাসি। তো তখন ওনার সাথে সব কথা বলে ফেলতাম, সব যা ইচ্ছা বলতাম, ছোট ছিলাম তো। তাই আমি বলছি, আপা, ও আপা। বলো কি? বললাম আপনি হাসেন না কাঁদেন? তো আমার দিকে তাকিয়ে বললেন, শামীম, এই বৃদ্ধা বৃদ্ধা মানুষগুলি যখন আমাকে জড়ায় ধরে না, আমার মনে হয় আমার মা কবর থেকে উঠে এসে আমাকে বলছে, মা গো, এই মানুষগুলির জন্য কিছু কেউ নাই, তুই ওদের জন্য কিছু কর। এই বৃদ্ধ বৃদ্ধ লোকগুলি যখন আমার মাথায় হাত দিয়ে দোয়া করে, আমার মনে হয় আমার বাবা মাথায় হাত দিয়ে দোয়া করছে, মা গো, এই মানুষগুলির স্বপ্ন পূরণ হলো না, তুই ওদের স্বপ্নগুলি পূরণ কর। ওই ছোট ছোট বাচ্চাগুলি যখন আমাকে দূর থেকে বলতেছিল না, হাসিনা হাসিনা, আমার মনে হচ্ছিল যে আমার ছোট্ট ভাইটার আসলে বলছে, ও হাসু আপা, হাসু আপা, আমাকে তো তোমার কোলে নাও। বাংলাদেশের মানুষকে শেখ হাসিনা এইভাবে দেখে। সো আমার বিশ্বাস যে মানুষকে এভাবে আল্লাহ সৃষ্টি সেরা জীব আশরাফুল মখলুকাতকে এভাবে ভালোবাসে। এই মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যেই মহিলা 18-19 ঘন্টা দৈনিক কাজ করতেন, যেই কটা মানুষ আমাকে আল্লাহ চিনিয়েছে দুনিয়াতে, এক, আমার আব্বা ছোটবেলায় মারা গেছেন 24 বছর বয়সে, আমার মা, আমার বড় ভাই নাসিম ওসমান, আমার মা এবং আপা, এই 3টা মানুষ আমাকে আল্লাহকে চিনিয়েছেন। আমি ওই পথেই আছি, ওটি আমার শান্তির পথ, ওটি আমার সাহস, একমাত্র সাহস, আর কোনো সাহস আমার নাই। আমি বিশ্বাস করি এবার উনি যে কাজটা করলেন বাংলাদেশের গ্রাসরুট লেভেলের জি, এই পরিমাণ নেতা কর্মীর সাথে উনি কথা বললেন। আপনি আমার অনুষ্ঠানে অনেক বাচ্চারা আসে, ছেলেরা আসে, কেউ বলে আমি 4বার কথা বলছি, আমি 5বার কথা বলছি। মানে সারা দেশের নেতা কর্মী 18-19 ঘন্টা ধরে দেশের খবর নিচ্ছেন। আমার এলাকার খবর আমি যা জানি তার চেয়ে 80% বেশি উনি জানেন। ইন্ডিভিজুয়ালের সাথে কথা বলছেন। আমি শুধু একটা কথা বলবো, আমরা ভালো খারাপ সবকিছু মিলিয়ে মানুষ, আমাদের ত্রুটি বিচ্যুতি আছে, থাকলে আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনাদের কাছে ক্ষমা চাই। বিশেষ করে ম্যাটিকুলাস ডিজাইন থেকে নেত্রী কর্মী হয়েও বঙ্গবন্ধু আদর্শের সৈনিক হয়েও মানুষকে, বাচ্চাদের বাঁচাতে পারিনি, এই জন্য তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার যারা আজকে না খেয়ে আছেন, দেশে তেল নাই, গ্যাস নাই, পানি নাই, বিদ্যুৎ নাই, হাহাকার, মানুষের চাকরি নাই, ক্ষমা চাই তাদের কাছে, ক্ষমা চাই। দোয়া করবেন যাতে আমরা নেতৃত্বে কোনো পদ পদবি না, কোনো ইলেকশন না, কোনো এমপি না, কোনো মন্ত্রী না, জাস্ট ওইটুকু। এবং সর্বশেষ তার সঙ্গে যাদের দেখা হয়েছে তাদের কেউ কেউ আমাদেরকে বলেছেন, অবাক তারা দেখেছেন, তার মানে কোনো পরিবর্তন নাই, ঠিক আগের মতো। বলুন আমরা গণভবনে এমন কথা বলতে ঠিক অবিকল সেই আমি আপনাকে বলি, তার সাথে আমার অনেক কথা হয়েছে। তিনি আগের চেয়ে অনেক শক্তিশালী মানসিকভাবে, আল্লাহ রহমানের রসুল পাকের ওসিলায়, আপনাদের দোয়ায়, বাংলা মানুষের দোয়ায়, সারা পৃথিবীর মানুষের দোয়ায় উনি শারীরিকভাবেও ভালো আছেন, মানসিকভাবে শক্তিশালী আছেন। এবং ওনার সাথে কথা বললে আমার মনে হয় আমি মাঝে মাঝে ভেঙে পড়ি, কিন্তু ভেঙে পড়ি, মিথ্যা তো বলবো না আপনাকে। মানে বিদেশের মাটিতে থাকা খাওয়ার খরচা সবকিছু মিলিয়ে একটা ঝামেলায় পড়েই যাই মাঝে মাঝে, এটা বলা উচিত না, বাট আলহামদুলিল্লাহ ভালো আছি। বাট ওনার সাথে যখন কথা বলি আমার কাছে মনে হয় যে এইবার এটা সম্ভব কিভাবে, সম্ভব কিভাবে? এত বড় মানসিক শক্তি এটা তাদেরই থাকে যাদের উপরে আল্লাহর খোদ রহমত থাকে, মানুষের কোটি কোটি মানুষের দোয়া থাকে। আরে ভাই, আমি অলিয়া অলিয়ার দরগায় যাওয়া মানুষ, আমি ভালোবাসি যেতে, ওখানে চুপচাপ বসে আমি ইবাদত করতে পছন্দ করি। মক্কায় গেলে, কাবরায় গেলে আমি পছন্দ করি, মদিনায় গেলে ভালো লাগে আমার। সো আমি এমন কোন অলিয়া অলিয়ার দরবার দেখি নাই, উনি জানেনও না যে ওরা দোয়া হচ্ছে। আমি আল্লাহর নামে শপথ করে বলছি আপনাকে,
সেদিন নিজামুদ্দিন আউলিয়া বাবার দরগার থেকে একজন বললেন আমাকে, ফিদা ভাই, যে ভাইয়া, আমি হিন্দিতে বলছিলাম, আমি বাংলায় বলি, যে এক আদমি আয়া থা, হ্যাঁ, একজন মানুষ এসেছিল রোজার মাসে, প্রতিদিন শত শত মানুষকে ইফতার করিয়েছে। তা আমরা ওনার নাম লিখতে চেয়েছিলাম, উনি বলছেন না, নাম লিখবেন না, শুধু শেখ হাসিনার জন্য দোয়া করে। তো আল্লাহর চেয়ে শক্তিশালী কেউ নেই। আল্লাহ দেখেন যে আমার বান্দা আমার উপর ইমান রাখে কিনা, এবং শেখ হাসিনার ইমান আল্লাহর উপরে আছে, মানুষের প্রতিও আছে। কিন্তু ক্ষমতায় আজকে সেই ব্যক্তি যে তাকে 21শে আগস্টে হত্যা করতে চেয়েছিল, সে আবার তাকে হত্যা করতে চায়। অফকোর্স, অফকোর্স, আমরা দেখি কি হয়, একটু দেখি না আমরা, এবং ইনশাল্লাহ, হ্যাঁ, এই দেশে তো 30 লক্ষ মানুষ জীবন দিয়ে স্বাধীনতা নিয়েছে, 2 লক্ষ মামনের সম্মান নিয়েছে। হয়তো আমি থাকবো না বাড়ি ভাই, হয়তো আপনার সাথে রেকর্ড থাকবে আমার, হয়তো দেখা যাবে দেশে কোথাও আমি হয়তো পড়ে আছি, মরে আছি, কিংবা আমার কবর দেওয়া হচ্ছে না, বাট জিতবো আমরা অবশ্যই ইনশাল্লাহ, এটুকু আপনি নিশ্চিত থাকেন। এই আত্মবিশ্বাসের কারণটা কি? জি, এই আত্মবিশ্বাসের কারণটা কি? বিকজ আমরা অন্যায় করিনি, অন্যায় ওরা করছে। ওরা আমাদের দেশে জঙ্গিবাদ বানাচ্ছে, ওরা আমাদের দেশের মানুষকে আজকে না খাইয়ে রেখেছে, ওরা আমাদের দেশকে কোথায় চলে গেছে, আমাদের জিডিপি 8 আজকে 3-তে নিয়ে গেছে, 3-3.5 চলে গেছে। এবং প্রতিদিন যখন কিছু পারে না, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, দোষ দিয়ে দেশে গেছে না। হ্যাঁ, 2 বছর আগে এসে লোডশেডিং শব্দই তো মানুষ ভুলে গেছিল, লোডশেডিং কাকে বলে সেটাই ভুলে গেছিল। ফ্যাক্টরি বন্ধ, গার্মেন্টস বন্ধ, কোটি কোটি লেবার বন্ধ, আমার এলাকা তো গার্মেন্টস ফ্যাক্টরি হাজার হাজার বন্ধ। সো দেখি আল্লাহ কি নির্দেশ দিয়ে দেন এবং জনগণ কি করে, আমরা জনগণের হুকুমেই চলব ইনশাল্লাহ। আপনি আগে আসবেন না পরে আসবেন, না একসাথে আসবেন? যেদিন রিজিক আছে সেদিন চলে যাব, ইচ্ছা তো আগে যাওয়ার। যা কিছু করবো নেত্রীর নির্দেশে করবো। শি ইজ মাই লিডার, শি ইজ মাই ক্যাপ্টেন, শি ইজ মাই, আই এম হার সোলজার। উনি আমার অধিনায়ক, উনি যা বলবে, এবং সবচেয়ে বড় কথা, শি ইজ মাই মাদার, সে আমার মা হয়, মা হিসাবে যা নির্দেশ দিবে আমরা সেটাই করবো ইনশাল্লাহ। আমরা আজকে শেষ করবো শামীম ভাই, জি। অনেক সময় নিলাম আপনার। আপনি একটু আপনার নেতা কর্মীদের উদ্দেশ্যে যদি আর কিছু বলতে চান, নেত্রীর উদ্দেশ্যে যদি বলতে চান, আপনি বলতে পারেন। শুধু বলবো, এটা একটা যুদ্ধ হচ্ছে, 71-এর চেয়েও কঠিন যুদ্ধ। যুদ্ধ মানে কৌশল, নিজেকে সেফ রাখেন, বুদ্ধি খাটান, প্রস্তুত হন, ফিজিক্যালি ফিট থাকেন, টাইম ইজ কামিং ইনশাল্লাহ। জয় আমাদের হবেই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবং বাংলাদেশ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি, 2 লক্ষ মামনের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে যে এখন আজকে 32 নম্বরে যাওয়ার কারণে 2টা মেয়ের গায়ে হাত দেওয়া হয়, একটা ছেলে যখন 32 নম্বরে যাওয়ার পরে তাকে বেধড়ক মারা হয়, চিনে রাখুন, যার যার এলাকায় যে যে জুলুম করছে, চিনে রাখুন, সবাই আইনের আওতায় আসবে এবং আইনের মাধ্যমেই তাদের বিচার হবে। আর যারা বিচারপতি, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা বিচারক, সবচেয়ে বড় বিচারক কিন্তু উপরে বসে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এভরিবডি হ্যাভ টু ডাই, এভরিবডি, সবাইকে একদিন মরতে হবে, স্বাভাবিক অস্বাভাবিক যেটি হোক না, মরতে কিন্তু হবে। সো অন্যায় করেন না। লক্ষ লক্ষ নেতাকর্মী আওয়ামী লীগের জেলখানায় পড়ে আছে, 25 লক্ষ মানুষের মামলা হয়েছে, আমাদের নেতারা মৃত্যুবরণ করছেন হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায়। আমাদের হুমায়ুন ভাইয়ের মতো লোক, নরসিংদীর বীর মুক্তিযোদ্ধা, হ্যাঁ, মরে গেছেন হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায়। বাচ্চা মারা যাচ্ছে, জেলখানার গেটে নিয়ে বাচ্চাকে দেখতে হচ্ছে। জুলুমের একটা শেষ আছে, জালেম, জুলুম বন্ধ করেন, নাহলে আল্লাহ সহ্য করবে না। তো নেতাকর্মীদের উদ্দেশ্যে বলবো, একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ উই শ্যাল ওভারকাম। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার যেদিনই কথা বলতে ইচ্ছে করবে, যখনই কথা বলতে ইচ্ছে করবে, আমাদের সাথে একটু লোক করবেন, আপনাকে আবার সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ ভাই, এবং যেদিন যাবো তার আগে আপনাকে জানিয়ে যাবো ইনশাল্লাহ।